বিয়ের পর আজ প্রথমবারের মতো ভার্সিটিতে আসলো প্রিয়তা। সামনেই তার পরীক্ষা। কিছু নোট কালেক্ট করা দরকার ছিল। এর উপর পরীক্ষার ফি দেওয়ার আজই শেষ দিন। না হলে আরও সপ্তাহখানেক পর ভার্সিটিতে পা দেওয়ার ইচ্ছে ছিল তার। বিয়েই কেবল হয়েছে, এতে নিজেকে কেমন নতুন নতুন লাগছে তার। এমন নতুন লাগার কারণ কি তার জানা নেই। মনে হচ্ছে তার শরীর থেকে কোনো ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে। এই সুবাস বড়ই তীব্র আর আকর্ষণময়। এর কারণেই কি তার বরমশাই বারবার ছুটে আসে তার কাছে? পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। শুভ্র রং বরাবরই তার পছন্দের রং। শুভ্র রঙেই যেন নিজেকে নতুন নতুন মনে হচ্ছে তাকে। তাকে দেখতেই একঝাঁক মানুষ ঘিরে ধরল। কাছের বন্ধুর বলতে প্রিয়তা তেমন কোনো সই নেই। এই দেখাদেখি হলে কেমন আছো, কি খবর, এসব নেওয়ার মানুষ ছাড়া। তবু আজ সে ভারী অবাক। এতজন এসে একসাথে ঘিরে ধরবে আগে ভাবেনি। সকলে বলছে বিয়ের কথা। এদের না খাইয়ে সে এখান থেকে যেতে পারবে না। হুম, কোনোভাবেই না। বাধ্য হয়ে তাদের নিয়ে গেল চায়ের দোকানে। আপাতত চা সিঙ্গারা খাইয়ে শান্ত করা যাবে। এসেছে অনেকক্ষণ হলো, সবাই বর দেখতে চাইছে। প্রিয়তার আসমকা মনে পড়ল, বরের সাথে তার কোনো ছবি আছে নাকি। ছিল তো, রিসিপশনের, কিন্তু ছবিগুলো যে তার ফোনে নেই। কেউ সেই কথা বিশ্বাসই করতে চাইল না। সকলে ভাবলো প্রিয়তা তাদের সাথে ভান ধরেছে। ফোন বেজে উঠল। প্রিয়তা ফোনের দিকে তাকিয়ে ব্রু কুঁচকাল। আননোন নাম্বার। প্রথমে ভাবলো ধরবে না, আবার ধরেও ফেলল। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে তার আত্মা অব্দি কেঁপে উঠল। পিছন ঘুরে তাকালো তৎক্ষণাৎ। ছোটোখাটো একটা ভিড়ের মধ্যে থেকে প্রান্তিক চৌধুরী খুঁজে পেল প্রিয়তাকে। বাস পাখির চোখ, ধরা আবার পড়বে না। তীব্র সূর্যের আলোয় সবকিছু চকমক করছে। এর সাথে চকচক করছে প্রান্তিকের পিছনে রাখা গাড়িটা। চোখ থেকে কালো সানগ্লাস নামিয়ে রাখল সে। তীক্ষ্ণ দৃষ্টি প্রিয়তার উপরে। সিকসিক করছে প্রান্তিকের মুখখানি। আনমনা বলে উঠল, আপনি এখানে? প্রিয়তার বরকে পেয়ে এখন আর কেউ ছাড়তেই চাইছে না। দ্বিতীয় ধাপের আবার খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। বউয়ের সামনে ভাব নেওয়ার জন্য প্রান্তিকও বলে উঠল, ট্রিট সে দিবে। হট্টগোল হচ্ছে খুব। প্রান্তিকের প্রশংসায় সকলে পঞ্চমুখ। সেই ভালো বর পেয়েছে প্রিয়তা। বাব্বা, দেখতে এমন হিরোর মতো। এমন বর পেলি কোথায়? রেডিমেড খুঁজে আনলি কি করে? এসব কথা শুনে প্রথমবারের মতো বরকে নিয়ে প্রিয়তার অহংকার হতে লাগলো। এ প্রথম বরের প্রশংসায় সেও লজ্জিত। কিন্তু বিড় ঠেলে এক মেয়ে এসে দাঁড়ালো প্রিয়তার পাশে। কানের কাছে চাপা স্বরে বলতে লাগলো, ও সত্যিই তোমার বর? হ্যাঁ। ইস, কেন? তোমার মতো এত ভালো মেয়ের কপালে এমন বর জুটল? মানে? চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল প্রিয়তা। মেয়েটি তার ব্যাচের, তাকে চিনে সে। মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল তার। বর এসে হাতখান ধরতে চমকে উঠল তরঙ্গের নেই। নজর একটু সরতে মেয়েটিও আড়াল হয়ে গেল। প্রান্তিক চৌধুরী হাত ছাড়ার পাত্র নয়। বউকে সাথে টানল তার। এতগুলো লোকের সামনে বাড়াবাড়িটুকু নাইবা করল প্রিয়তা। নিঃসংকোচে হাঁটতে লাগলো দুজন। অথচ তার মনের মধ্যে ঝড় হাওয়া বইছে। মেয়েটি এমনটা কেন বলল? অকপটে প্রশ্ন করল, আপনি এখানে কেন? শুনলাম তুমি গাড়ি ছাড়াই বেরিয়ে গেছো, তাই নিতে চলে এলাম। আর আমার বউ কোথায় পড়ছে সেটাও তো দেখা দরকার। আমায় খুঁজে পেলেন কি করে? ভালোবাসার জিনিস খুঁজতে হয় মন দিয়ে। আমিও সেভাবে খুঁজে নিয়েছি। মনের অস্থিরতা কমে আসতে শুরু করেছে। এখন একটু সহজ লাগছে তার কাছে। তবুও কণ্ঠে তার রুক্ষতা। বলে উঠল কেবল, হেয়ালিপনা রাখুন তো। তো কি বেহায়াপনা করব? সবসময় তো সেটিই করেন। বেহায়াপনা বউয়ের সাথে করব না তো কার সাথে করব বউ? প্রিয়তা দৃষ্টি মিলিয়ে চোখ টিপ মারল সে। প্রিয়তা হতভম্ব। কাজটা এসে দুজন ফিরেছে একসাথে। প্রান্তিক প্রিয়তা হাঁটা পাশাপাশি হাসছে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, শোনো বউ, কাল থেকে তুমি বোরকা পরে আসবে, বুঝলে? সবাই তোমাকে কেমন দেখছে দেখেছ? প্রিয়তা অন্যদিকে ফিরে জবাব দিল, ওরা আমায় না, আপনাকে দেখছে। প্রান্তিক চোখে সানগ্লাস পরে বলল, ও, ইউ শুড বি প্রাউড, মাই সুইট হার্ট। ইউ নো ইউর হাজব্যান্ড ইজ আ কোয়াইট হাজব্যান্ড। ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথচ তার প্রিয়তা মুখের উপর বলে উঠল, হ্যাঁ, কলেজে প্রথমবার বাদর এসেছে, তাই তো সবাই উকি মেরে দেখছে। কথাটা বেশ অপমানে লাগলো প্রান্তিক চৌধুরীর। থেমেই গেল সে। প্রিয়তা মুখ টিপে হেসে গাড়িতে উঠে বসল। বরকে ভালোই জব্দ করা গেল। প্রান্তিক চৌধুরীর বিয়ে হয়েছে মোটে 7 দিন। কিছুদিন আগেই হাসপাতাল থেকে বেরিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে আরিনা শেখ। কারো কথা সে শুনছে না, দরজাও খুলছে না।
ইজান শিকদার রোজ একবার করে এসে দরজা ডাকাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার ভয় হচ্ছে আবার কিছু না করে বসে রাগের মাথায়। আরিনার মা রোজ এসে কান্নাকাটি করেন ইজান শিকদারের কাছে। আরিনার বাবা দেশের বাহিরে আছেন, বেশ রাগী আর একরোখা মানুষ। এত ঘটনা একসাথে ফোনে বলার সাহস তিনি দেখাননি। ইজান শিকদারিত এখন তার একমাত্র ভরসা। ছেলেটা ভালো। আরিনা ঘরে দরজা আজ খোলা দেখে অবাক হলো ইজান শিকদার। অজানা ভয় তাকে আঁকড়ে ধরল। হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকল সে। পুরো ঘর অন্ধকারে চেয়ে আছে। জানালার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে আরিনা। তার ঘরে অন্য কারো উপস্থিতি টের পেলেও ঘুরে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। ইজান এসে বসলো তার পাশে। নীরবতায় কেটে গেল বেশ অনেকক্ষণ। আরিনাকে দেখে বুকের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল তার। তার হাস্যোজ্জ্বল মুখ আছে নিমিয়ে। এলোমেলো চুলগুলো খোপা বেঁধে রেখেছে অযত্নে। ইজানের ফুটন্ত ফুল যেন নিমিয়ে গেল। নিমিয়ে পড়েছে তার অপার ভালোবাসা। নিষ্প্রাণ দৃষ্টি এদিক ফিরে তাকাচ্ছে না। ইজান শিকদার তার নরম হাত দুখান নিজের আদলে আনলো। মূর্তি যেন নড়ে উঠল সামান্য। এদিক ফিরে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। ভালোবাসার মায়ায় পড়ে এমন প্রাণোজ্জ্বল প্রাণবন্ত মেয়েটি আজ এমন করুণ দশা হতে পারে। ইজান দুহাতে আগলে নিল তাকে। তার চোখের কোণে অশ্রু এসে জমেছে। অভিযোগ কেবল নিজের কাছে, কেন যে আগে আসলো না সে? প্রান্তিকের আগে যদি আরিনার জীবনে চেয়ে চলে আসতো তাহলে তো আজ এমন হতো না। বুকে তীব্র ব্যথা বোধ হচ্ছে। আরিনা প্রান্তিকের বিয়েটা কোনোভাবেই যে মেনে নিতে পারছে না। তার বুক ভরা ভালোবাসা বিলিয়ে দিয়েছিল সে প্রান্তিকের স্মরণে। সে ভালোবাসা প্রান্তিক চৌধুরী কতটা অবয়বে অবহেলা করে আরেকজনের সাথে সুখের সংসার করছে মেনে নিতে পারছে না আরিনা। কান্না থামিয়ে ফিরে তাকালো ইজানের দিকে। মাথা উঠালো তার বুকের কাছ থেকে। যেখানে লেপ্টে আরিনাকে জড়িয়ে রেখেছিল সেখানেই তার সমস্ত অনুভূতি লুকানো। টের পেল না কেউ। ঠোঁট দুটো কাঁপছে তার। ইজান আরিনার অশ্রু মুছে দিয়ে আশ্বাস দিল। দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুই চিন্তা করিস না হরু, আমি তোকে বলছি প্রান্তিক সুখী হবে না। আমি তাকে দেব না সুখী হতে। যে মরণ ব্যাধি নিয়ে তুই বকছিস, প্রান্তিক চৌধুরী ওই মরণ ব্যাধি পাবে। বিশ্বাস কর আমাকে। আরিনা আবারও নেতিয়ে গেল তার পক্ষে। ইজান শিকদার শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আলস্য দুপুর। গোসল করবে বলেও উঠতে ইচ্ছে করছে না। শেষে এক প্রকার ভাতু হয়ে উঠে গেল সে। না হলে এভাবে আর কতক্ষণ। তার বরমশাই বাড়িতে নেই, একটু আগেই বেরিয়েছে। কি ভাবসাব তার! বেগুনি করে শার্ট পরে আবার ইন করে ভাব নিয়ে তাড়াহুড়ো করে চলে গেছে। কি ব্যস্ত মানুষ তিনি! তার কথা ভাবতে ভাবতে শাড়ি হাতে ঢুকে পড়ল গোসলখানায়। বালতি গড়িয়ে জল পড়ছে। পরনের কমলা রঙের শাড়িখানা খুলে রাখলো আরেক বালতিতে ভিতরে। এগুলো ধুতে হবে। ব্লাউজের হুকগুলো পিঠের কাছে, সেগুলো খুলতে বেশ অসুবিধা হচ্ছে। কেন যে তখন মাথায় বুঝ চেপেছিল এসবের। এত এত শাড়ি কিনে জমিয়ে রেখেছে বিয়ের পর পরবে বলে। এখন এগুলোর গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে তাকে। বিড়ানো দরজা আচমকা খুলে গেল। চমকে উঠল প্রিয়তা। বাথরুমের দরজার সাথে ঠেসে দাঁড়িয়ে প্রান্তিক। ঠোঁটে তার সেই বাঁকা হাসি। বাঁকা চাহনিতে প্রিয়তার পর্সা কোমরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলে উঠল, সাহায্য করব? প্রিয়তার মাথা গুলে গেল। এই না তিনি বাহিরে গেলেন? তার ভাবনায় তো বেখেয়ালি হয়ে দরজা বন্ধ না করে গোসলখানায় চলে এসেছে সে। মনে পড়তে পুরো শরীর জ্বলে উঠল। বালতি থেকে পানি নিয়ে মুখের উপর ছড়ে মারল সে। দফাস করে দরজা বন্ধ করে দিয়ে উঠল। অসভ্য ইতর, নির্লজ্জ লোক একটা। আধবেজা প্রান্তিক চৌধুরীর দরজার এপারে দাঁড়িয়ে গালিগালাজ শুনতে পারছে। আবারও নক করলো দরজায়। রাগ তার নাকের ডগায়। কর্কশ গলায় খেকিয়ে উঠল, কি? পুরো তো ভিজিয়েই দিলে, তাহলে একসাথে গোসল সেরে ফেলি বউ। প্রিয়তার বিস্ফোরিত দৃষ্টি ফেলে বলে উঠল, আপনাকে না আমি খুন করে ফেলবো বলে দিলাম। তোমায় দেখেই তো আমি আদমরা হয়ে আছি বউ, জানতো এখান থেকে। জারি মেরে কথাটা বলে মুখের উপর দরজা আটকে দিল প্রিয়তা। এই লোক দিন দিন দরজার বাহিরে চলে যাচ্ছে। দরজা খুলে উকি মারল প্রিয়তা। প্রান্তিক জামা কাপড় বদলে আবারও এসেছে। আবার বিছানায় বসে পা দোলাচ্ছে। সে বেরিয়ে এলো। হাতে তোয়ালে দিয়ে চুলগুলো বেঁধে বলল, আপনি এখনও এখানে? পুরোটাই তো আমার বাড়ি, কিন্তু এই ঘর আমার। ঘর কি বাড়ির বাহিরে নাকি? প্রিয়তা জবাব দিল না। এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের কাছে দাঁড়ালো। তোয়ালে দিয়ে চুলগুলো চাটতে লাগলো। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার বউকে। তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে। চুলের পানি ছিটে আসছে তার মুখের ওপর। আজ প্রথমবার নিজেকে ম্যারিড বলে মনে হলো তার। এই তো বিবাহিতদের জীবন।
দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ বেজা চুল ঝাড়বে, এর থেকে পানি ছিটিয়ে শুয়ে পড়বে তার চোখে মুখে। সে বিরক্ত হবে না, বরং খুশি হবে। এ যেন কাছে আসার ডাক। সামনের আয়নায় সে মুগ্ধতার চোখে পড়ল প্রিয়তার। তার বর তাকে হা করে দেখছে। সব মেয়েই তো এটাই চায়, বর তাকে দেখুক। কেবল তাদের ভালো লাগা চেপে গিয়ে নিরস গলায় শুধালো, কি দেখছেন হা করে? তোমাকে দেখার কি আছে? মেয়ে প্রথম দেখছেন বুঝি? প্রান্তিক হেসে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বলল, বউকে তো প্রথমই দেখছি। শিরশির করে কেঁপে উঠল প্রিয়তার পুরো দেহ। সে এগিয়ে আসছে। আচমকা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। পাতা জমে গেছে। বর পিছনে দাঁড়িয়ে আছে, হাত রাখলো তার ঘাড়ের কাছে। সেকেন্ডের মধ্যে দম বন্ধ হয়ে গেল তার। ডোক গিলছে বারংবার। ব্লাউজের পিছনের হুকটা সযত্নে লাগিয়ে দিল প্রান্তিক। মৃদু হেসে বেরিয়ে গেল সে। মনক্ষুণ্ণ হলো তার। মনে যেন তার অন্য কোনো কিছু ছিল। মনের ভিতর জমিয়ে রাখা এক অচেনা পুরুষের জন্য যে ভালোবাসা জমিয়ে রেখেছিল এতদিন ধরে, আজ যেন তা উজাড় করে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করত না। ভালোবাসা কি অদ্ভুত! আচমকাই মাথায় জেঁকে বসে, তখন বের করা দুষ্কর হয়ে ওঠে। প্রান্তিকের সব বন্ধুবান্ধব তাকে চেপে ধরেছে। বাবির সাথে পরিচয় করাতেই হবে। বিয়ে দাওয়াত থেকে চেপে গেছে বলে এভাবে মাফ করা যাবে না। এরা জোরাজুরিতে অফিস অব্দি চলে এসেছে। প্রান্তিকের কেবিনে সকলের ভিড়। বন্ধুবান্ধব এক একজন এক এক জায়গায় বসে আছে। আলবিত তার টেবিলের উপর পা তুলেই বসে আছে। মৌনিতার সামনের সোফাতে পায়ের উপর পা তুলে বসে আছে। কিরে, বউকে কি দেখাবি না? লুকিয়েই রাখবি নাকি? পাগল কেন হচ্ছিস? 100 বার দেখাবো, তোদের না দেখিয়ে উপায় আছে? মান্নাত বলে উঠল, আচ্ছা জিজ্ঞেস করা হয়নি, তোর বউ তোকে মানতে পেরেছে তো? মানবে না কেন? আমি কম কিসে? আশিক ঠোঁট উল্টে বলল, বাবজান আপনি আবার কম কিসে? ও জিজ্ঞেস করছে এমন হঠাৎ করে বিয়ে হলো। বউ কি বলল? কি আর বলবে, আলাদা করে ঘুমায়। আলবি এক লাফে নিচে নেমে গেল। থমথমে গলায় বলল, কি সত্যি? দ্য গ্রেট প্রেমিক প্রান্তিক চৌধুরীকে তার বউ প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান কিরে শালা? রেগে আছে জাস্ট। মৌনিতে বিরোধ যুগল কুসকে বলল, তুই কি করলি আবার? প্রান্তিক চৌধুরী দীর্ঘশ্বাস পেলে। সেই দীর্ঘশ্বাসের সাথে উড়ে যায় তার কথাগুলো। আশিক উচ্চস্বরে হেসে বলল, তোর এক্সদের অভিশাপ লেগেছে রে প্রান্তিক। অভিশাপ? এত মেয়ের মন ভাঙলি যে এখন নিজের মন জোড়া দিতে পারছিস না। প্রান্তিক এসবে বিশেষ কোনো পাত্তা দিল না, বরং বলল, কি খাবি বল। প্রিয়তা দাঁড়িয়ে তার বরের অফিসের সামনে। ভিতরে ঢুকতে তার ভীষণ দ্বিধাবোধ কাজ করছে। কাজ করা উচিত নয়, তবু ভয় লাগছে। মানুষটার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। প্রতিবারই তার জন্য দুপুরের খাবার তৈরি রাখে, অথচ কোনোবারই মুখ ফুটে দেওয়ার সাহস করে না। আজ কিভাবে যেন অফিস অবধি চলে এসেছে। আসার পর মনে হচ্ছে ভুল হলো না তো। ড্রাইভার অবশ্য বলল, ম্যাম আপনি সোজা ভিতরে চলে যান। তবুও সংকোচ নিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখলো রাফি বের হচ্ছে ভিতর থেকে, তার দিকেই আসছে। মনের ভার ভীষণ হালকা হলো। মুখের উপর থেকে কালো মেঘগুলো সরে যাচ্ছে দ্রুত। সে আর রাফি ভাই লিফটের ভিতর। হ্যাঁ, রাফি তার অনেক বড়। ভেবে নিয়েছে আজ থেকে তাকে ভাই ডাকবে সে। এরই মধ্যে তাদের সাথে আরও একটা মেয়ে লিফটে ঢুকলো। তার পোশাক অনেকটাই বিব্রতকর ঠেকলো প্রিয়তার কাছে। মেয়েগুলো এমন টাইট ফিটিং পোশাক কেন যে পরে? প্রিয়তা লক্ষ্য করলো অফিসের প্রায় প্রতিটা মেয়েই এমন পোশাক পরে আছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটু লাগছে তার কাছে। আলবি প্রান্তিকের গাড়ে হাত রেখে বলল, তা ভাবি আদর যত্ন করে কেমন? ভালোই করে। তোর কণ্ঠস্বর কিন্তু অন্য কথা বলছে। প্রান্তিক চৌধুরী হাতের আলতো সাহায্যে চুলগুলো একটু ঠিক করে বলল, সব ঠিক, বউ আমার এমনিতেই ভালো, তবে একটু রাগি এই যা। আমায় দেখলো দুটো কথাই বলে কেবল। কৌতূহলী হয়ে আশিক বলল, কি? ছি। আলবি বলল, হ্যাঁ হ্যাঁ আর অসভ্য। মৌনিতা মুখ ঘুরিয়ে বলল, ইডিয়েট। এটাও মাঝে মাঝে বলে। আলবি অট্ট হাসিতে ফেটে পড়ে, তোকে যে 12 বাতারি বলে না এটাই তো বেশি। কি বললি? না মানে সামনে 12 বাতারি একটা হোটেল আছে, চল লাঞ্চ করে আসি। মস্করা করছিস? মান্নাত উঠে বলল, হ্যাঁ তা তো একটু। সারা জীবন যে জাল ফেলে মাছ ধরলো, আজ সে নিজেই সেই জালে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। বউ যে কি সিজ বুঝিয়ে দিল। জানিস তো, সবাইকে তকমা দিতে পারবি, কিন্তু ঘরের বউকে পারবি না। প্রান্তিক চৌধুরী খানিকটা ভাব নিয়ে চাপা স্বরে বলে, তোরা আমায় চিনিস না, আমি প্রান্তিক চৌধুরী। ও একটা না 10টা বউ সামলানোর টেকনিক আমার জানা। এসব ভয় আমায় দেখিয়ে লাভ নেই। আলবি মস্করার সহিত বলল, বাচ্চাধন তুমি তো একটাকেই আগে সামলাও। সামলে ফেলবো।
সামলে ফেলার কঠিন কী কাজ? বউকে জব্দ করতে আবার এত ভাবতে হয় নাকি? আমি তো তাকে কালই জব্দ করতে পারি। মুড়ির মোয়াও আমার কাছে, বুঝলি তো? বাপ্পা, এত কনফিডেন্স! প্রান্তিক চৌধুরী, কনফিডেন্স নিয়ে কথা বলছিস? ব্রো, আমি প্রান্তিক চৌধুরী। মেয়েদের দেখলে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পারি, বুঝলি তো? কি হলো, চুপসে গেলি কেন? আলবি থমথমে গলায় বলল, মনে হচ্ছে ভাবি। ভাবি? ভাবি আসবে কোথা থেকে? অকপটে পিছনে গড়ল সে। নিজ বউয়ের মুখটা দেখে শুকিয়ে গেল সে। বিস্ময়ে বলল, বউ তুমি? প্রিয়তা এক নজরে সবাইকে দেখল, এরপর যেভাবে এসেছিল সেভাবেই বিদায় নিল। রাফি পিছনে দাঁড়িয়ে নিঃস্তফে ভেবে যাচ্ছে, ইদানিং স্যারের উপর শনি ঘুরছে কেন? মৌনিতা আবার দাঁড়িয়ে বলল, তিনিই আমাদের ভাবি? কেসটা কি হলো? মান্নাত, আলবি, আশিক একসাথে হেসে উঠল। কেস হচ্ছে সিরিয়াস। ভাবি আমাদের রেগে গেছে। এতদিন তো ঘরে ঠাইই মিলছিল না, এবার দেখ বাড়িতেই ঢুকতে দিবে না। কী বলছিস? আমার বাড়িতে আমাকেই ঢুকতে দিবে না? গাদা দাঁড়িয়েই থাকবে নাকি? প্রান্তিক ক্ষুণ্ণ হয়ে বলল, না না, আসছি। সে বেরিয়ে গেল। ছুটে গিয়েও শেষ রক্ষা হলো না। প্রিয়তা ততক্ষণে লিফটে চড়ে গেছে। প্রান্তিক সিঁড়ি পেয়ে ছুটে নিচে নামছে। তার পিছন পিছন ছুটছে রাফিও। অফিসের সকলে অবাক নয়নে দেখছে তাদের স্যারের কাণ্ড। প্রিয়তা পৌঁছানোর 7 কি 8 মিনিট বাদে বাড়ি পৌঁছালো প্রান্তিক। গাড়ি থেকে জটমট নেমে বাড়িতে ঢুকতে যাবে, অমনি দেখলো সদর দরজা বন্ধ। সে দাঁড়িয়ে গেল। দুজন গার্ড দরজা আটকে দাঁড়িয়ে আছে। প্রান্তিক চৌধুরী তাদের সরতে বলল, কেউ এক পাও সরল না। বরঞ্চ রুক্ষ স্বরে বলতে লাগলো, বাড়িতে ঢোকার অনুমতি নেই। অনুমতি নেই মানে? তোমরা আমায় আটকাচ্ছ? ম্যাম বলেছে আপনাকে যেন ভিতরে ঢুকতে না দেই। এখন ম্যামই সব? আমি কেউ না? দেখি সরো তো, যেতে দাও। দুজনে এক পাও নড়ল না। প্রান্তিক চৌধুরীর চোখে মুখে অস্থিরতা। সত্যি কি তবে বাড়ি ঢুকতে পারবে না সে? উঁচু কণ্ঠে শাসালো, এবারের ছেলে আমি, আর তোমরা আমায় ঢুকতে দিচ্ছ না? এর ফল জানো তো? এ বাড়ির মালিককে বারণ করছ? দোতলার বারান্দা থেকে কণ্ঠস্বর ভেসে এলো, বাড়িটা এখনও আমার প্রান্তিক। দাদাজান আমায় ঢুকতে দিচ্ছে না ওরা। কিছু বলো। আমি অপারগ, ঘরের লক্ষ্মীর কথাই শেষ কথা। আমি তোমার শেষ বংশধর দাদু, তোমার রক্ত। বাহিরের একটা মেয়ের জন্য এভাবে বেইমানি করবা? তৎক্ষণাতে দাদাজানের হাতে ঘরে প্রবেশ করলো প্রিয়তা। প্রান্তিক চুপসে গেল। আজ যেন তার দিনটাই খারাপ। এবার মিষ্টি স্বরে বলে উঠল, বউ শুনছ? এই যে মিসেস, একটু দয়া করুন না আমার উপর। সরি বলছি তো। বউ, ওগো বউ। সকলের সামনে এমন মিনমিনে স্বরে ডেকেও বিশেষ কোনো লাভ হলো না। প্রিয়তা ফিরে অবধি চাইল না, যেন প্রান্তিককে সে দেখতেই পায়নি। বেশ চলে গেল অন্তর্মহলে। দাদাজান চায়ের কাপ হাতে নিয়ে আয়েশ করে বসে খেতে লাগলেন। নাতির নাজেহাল অবস্থা দেখে মনে মনে বিশেষ খুশি হলেন। তাকে টাইট দেওয়ার জন্য প্রিয়তার মতোই একজনকে দরকার। উপায় না পেয়ে প্রান্তিক আবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির নিচে দুপাশে ফুলের বাগান, এরপর বিস্তর খোলা জায়গা। ছোটবেলায় এখানে সে আর দাদাজান মিলে ক্রিকেট খেলত। এখন সেখানে তার গাড়ি দাঁড়িয়ে। গাড়ির উপর বসে রাফির ক্লাস নিল কিছুক্ষণ আগে। এই রাফি আগে কেন তাকে কিছু জানালো না এই ব্যাপারে? বেচারি রাফি কিছু না বলেও জড়িয়ে গেল। খেলো কিছু ঝাড়ি। এবার রাফি বলল, কিছু খাবেন স্যার? প্রান্তিকের রক্তবর্ণ চাহনি। রাফি বুঝে গেল স্যারের ভীষণ খিদে পেয়েছে। খাবার অর্ডার দিল সে। ভিতর থেকে খাবার আসবে তার বিন্দুমাত্র আশা নেই। প্রান্তিক পা ঝুলিয়ে সামনে দেখছে। বেলকুনিতে তার বউকে দেখতে দুহাত নাড়ল সে। প্রিয়তা পাত্তা দিল না, কেবল চেয়ে রইল এক মনে। প্রান্তিক এবার গায়ের সুটটা খুলে রাখলো গাড়ির উপরে। শেষ বিকেলে তার গরম লাগছে ভীষণ। এখন আবহাওয়া যেন এরকমই। মাথার উপর সূর্যের কি তেজ। সবাই আজ তার বউয়ের মতো তেজ দেখাচ্ছে তার সাথে। ইন করা শার্ট খুলে ফেলল। স্টাইল করা চুলগুলো এলোমেলো করে শব্দ করে শ্বাস ফেলল সে। রাফি হাজির একটা পিৎজা নিয়ে। গাড়ির উপর পিৎজা রেখে দুজনে আরাম করে খাচ্ছে। প্রান্তিকের পছন্দের খাবার পিৎজা, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। আর রাফির উপর রাগ তার পড়ে গেল। এই ছেলেটা ভালোই তাকে হাত করতে জানে। খেতে খেতে বলল, বউয়ের রাগ ভারী ডেঞ্জারাস, তাই না রাফি? রাফি তার সাথে মাথা নাড়ল। প্রান্তিক আবারও বলল, তোমার কি মনে হয় আজ রাতটা কি আমাদের বাহিরেই কাটাতে হবে? রাফি তাও জবাব দিল না। বিস্ময়হীনভাবে চেয়ে রইল। স্যারের জন্য এবার সেও কি সারা রাত এখানে থাকবে? যদিও স্যারকে একা এভাবে বাহিরে রেখে বাসায় এসে ফিরতে পারবে না। এরপর বাড়িতে বাঁধবে তুলকালাম। এসব ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ। বউয়ের দরজা খোলার নাম নেই এখনও। প্রান্তিক প্রায় অতিষ্ঠ মশার কামড়ে। ফোন করলো তার বউকে। রিসিভ হতে নরম স্বরে বলল, কি করো বউ? শুয়ে আছি।
তোমার স্বামী বাহিরে দাঁড়িয়ে মশার কামড় খায় আর তুমি ভিতরে শুয়ে আছো? এসব কি ঠিক? দাঁড়িয়ে আছেন কেন? শুয়ে পড়ুন, না হলে চলে যান আপনার বাকি বউদের কাছে। 10টা বউ না আছে আপনার? আর ওসব তো আমি। হ্যালো হ্যালো। প্রিয়তা ফোন কেটে দিল। পাশে দাঁড়ানো রাফিয়া বড় হামি ছাড়ল। তার এখানে দাঁড়িয়ে থাকতে তেমন অসুবিধা হচ্ছে না। উল্টো প্রান্তিককে বলল, স্যার আপনি গাড়ির ভিতরে গিয়ে বসুন। না, এখানেই বেশ আছি। বউর রাগ মনে হচ্ছে নাচ পড়বে। কি সাংঘাতিক, বউ মানুষ এত রাগ করে? স্যার আপনার নতুন নতুন তো, তাই এমন মনে হচ্ছে। কেন, তোমার বউ কি এমন রাগ করে নাকি? সব বউ করে স্যার। আপনার জন্য রাতে দেরি করে বাড়ি ফিরি বলে সে আমায় ঘরে ঢুকতে দেয় না। আপনার ডাকে মাঝরাতে গজ ছেড়ে চলে আসি বলে সে আমার সাথে কথা বলে না। আজ যে কী করবে? তিক্ততার সাথে কথাগুলো বলল রাফি। প্রান্তিক মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনে বলল, সরি ভাই, মাফ করে দে, আমার উচিত শিক্ষা হয়েছে। এরপর থেকে তোকে সন্ধ্যার আগে ছেড়ে দিব। বউ যে কি সিস তা হারে হারে টের পাচ্ছি। সারাদিন বাহিরে দাঁড়িয়ে থেকে প্রান্তিক বেশ ক্লান্ত হয়ে পড়ল। ঘড়ির কাঁটায় 8টা ছুঁই ছুঁই। রাফি এসব খবর রাখছে না। পকেটে তার ফোন বাজছে, কিন্তু রিসিভ করার সাহস তার নেই। প্রান্তিক পায়চারি করছে। একটু বাদে বাদে ফিরে তাকাচ্ছে বেলকুনিতে। এ নিরীহ দুটি মানুষের উপর দিয়ে যদি মায়া হয়। ঘরের মধ্যে প্রিয়তার শাড়িগুলো ভাঁজ করছে। দরজায় কড়া নাড়ার শব্দ। এগিয়ে গিয়ে দেখল রাফি ভাই দাঁড়িয়ে। রুকুসকে বেলকুনির দিকে আগালো। বেলকুনির দরজা বন্ধ। কাছের দরজার ওপার থেকে সব স্পষ্ট দেখা যায়। প্রান্তিককে না দেখে ভারী অবাক হলো সে। আসমকে চমকিয়ে উঠল সে। বেলকুনির দরজা লক করা। ওপারে দাঁড়িয়ে প্রান্তিক হাত নাড়ছে। প্রিয়তা দরজা খুলে বলল, আপনি এখানে? প্রান্তিক আহ্লাদে সুরে বলতে লাগলো, বউ, ও বউ, এবারের মতো মাফ করে দাও না। এই যে কান ধরেছি, আর কখনো উল্টাপাল্টা কিছু বলবো না। একটু ভালোবাসা না দেখাও? মায়া তো দেখাতেই পারো। প্রিয়তা উত্তর না দিয়ে প্রশ্ন করল, আপনি এখানে এলেন কি করে? মই দিয়ে। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে। আমার পা ব্যথা করছে। যেভাবে এসেছেন সেভাবে চলে যান। প্রান্তিকের মুখে আশার নেমে গেল। বলে উঠল, আমার উপর দয়া না করো? রাফির জন্য তো করতেই পারো। বেচারার বউ তাকে ফোন করছে বারবার। আমি সংসার করতে পারছি না বলে কি সেও করতে পারবে না? প্রিয়তা তীক্ষ্ণ স্বরে বলল, রাফি ভাই, আপনি বাসায় চলে যাচ্ছেন না কেন? রাফি চটপট জবাব দিল, স্যার না বাড়িতে ঢুকলে আমি কি করে যাই ম্যাম? স্যারের প্রতি এত ভক্তি দেখে প্রিয়তা বেশ বিরক্ত হলো। রাফির ফোনটা এবার জোরে বেজে উঠল। প্রান্তিক চেঁচিয়ে বলে উঠল, দেখলে দেখলে, ওর বউ ফোন করেছে। আমার কথা না ভাবো, ওর বউ বাচ্চার কথা তো ভাবতে পারো। রাফি কিছু না বললেও মাথা দুলাতে লাগলো দ্রুত বেগে। প্রিয়তা হার মানল এবার। রাগ পড়ে গেল তার। তবুও চোখ মুখ শক্ত রেখে বনিতা করে বলল, আচ্ছা রাফি ভাই, এবার আপনি বাসায় যান। প্রান্তিক খুশিতে ছুটে এসে বউকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় প্রিয়তা বেশ চমকে উঠল। চাপা স্বরে বলল, রাফি ভাই এদিকে আছে। আরে না না, কেউ নেই, ও চলে গেছে। সত্যি সত্যি দরজার কাছে রাফির কোনো চিহ্ন মিলল না। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। প্রান্তিক চট করে বউয়ের গালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী বউ আমার, আই লাভ ইউ। বলার পর বিন্দুমাত্র অপেক্ষা না করে সে ভাগল। না হলে দেখা যাবে বউ আবার রাগ করে বসবে। প্রিয়তা গালে রেখে মুচকি হাসল। ভালোবাসার কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে গেল সে। অনেক দিন হলো মায়ের সাথে দেখা হয়নি প্রিয়তার। বোনদেরও কথা ভীষণ মনে পড়ে। অসুস্থ বাপকে কতদিন দেখে না। তাদের বিয়েটা কেমন অস্বাভাবিকভাবে হয়ে গেল। দাদাজান চান না প্রিয়তা এ বাড়ি ছেড়ে একদিনের জন্য কোথাও যাক। এমনকি রিসিপশনের পরেও একদিনের জন্য তিনি প্রিয়তাকে বাড়ি যেতে দেননি। কেবল বললেন, তোমার ঘরে এখনও 3 লক্ষ্মী আছে সিদ্দিক। আমার ঘরে একমাত্র লক্ষ্মীকে নাই বানিলে। সিদ্দিকুর রহমান সেদিন স্যারের মুখের উপর কথা বলতে পারেননি। প্রিয়তা নিজেও পারেনি। কিন্তু আজ সে ভীষণ অধৈর্য হয়ে উঠল। কথাটা প্রান্তিকের কাছে বলে দেখবে। তার বরমশাই যেতে দিবে তো? গলার টাই পরিয়ে দিচ্ছিল। প্রান্তিক নেশা ভরা চোখে প্রিয়তাকে দেখছে। কখনো চেষ্টা করছে তার উলঙ্গ কোমরে হাত দেওয়ার। মনকে মানিয়ে রাখা বিরাট মুশকিল। এই পর্যায়ে হাত তো চলেই গেল। প্রিয়তা মুখে কিছু বলল না, কিন্তু গলার টাই ধরল চেপে। মুহূর্তে প্রান্তিক তাকে ছেড়ে দিয়ে কাশতে লাগলো। প্রিয়তার গাম্ভীর্যময় চাহনি। প্রান্তিক গলার টাই ঢিলে করে বলল, সাংঘাতিক মেয়ে তো তুমি। একদিন আমায় না মেরে শান্ত হবে না বলে মনে হচ্ছে। প্রিয়তা এগিয়ে মাথার চুলগুলো ঠিক করে দিল। মৃদু হেসে বলল, আমি বাড়ি যাব। এটাই তো তোমার বাড়ি। বাবার কাছে যাব। তো যাও, সন্ধ্যার আগে আগে চলে এসো। মুখটা শুকিয়ে গেল তার।
হাতটা সরিয়ে ফেলতে নিলে প্রান্তিক নরম হাত চেপে ধরল। মৃদুস্বরে বলল, তুমি চৌধুরী বাড়িতে আসায় এবারে প্রাণ ফিরে পেয়েছে। তুমি চলে গেলে এবারে আবার মৃত হয়ে উঠবে। প্রিয়তা অবাক করে বলল, এত মানুষ থাকতে মৃত কেন মনে হবে? কারণ তুমি যে নেই। প্রিয়তার কপালে ভাঁজ পড়ল, আর টু শব্দটুকু করল না। যতই বরের উপর বাহাদুরি দেখাক, বরের অনুমতি ছাড়া এ বাড়ি থেকে বের হওয়ার সাহস তার নেই। প্রান্তিক ল্যাপটপ হাতে নিয়ে এদিক ফিরে আসমকা তাকে টেনে কপালে চুমু খেলো, বলল, আসছি। অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রিয়তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটল। চোখে মুখের মুগ্ধতা লুকাতে ব্যস্ত হয়ে পড়ল সে। সাদা রঙের গাড়িটা মেন রাস্তা ছেড়ে সরু একটা রাস্তায় ঢুকে পড়ল। এতক্ষণ বাজতে থাকা হিন্দি গানটা প্রান্তিক বন্ধ করে দিল। তির্যক সূর্যের আলো এসে পড়েছে প্রিয়তার মুখের ওপর। প্রান্তিক সামনের আয়নাতে বারবার ফিরে তাকাচ্ছে বউয়ের দিকে। সকাল থেকে বউয়ের মুড অফ, মন বেশি খারাপ ভেবে তাকে নিয়ে বেরিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিল বউয়ের মন ঠিক হয়ে যাবে, কিন্তু না, যে যে কে বসেই বউ এখনও চুপসে আছে। বাপের বাড়ি যাওয়ার বিন্দুমাত্র আনন্দ তার গায়ে লাগছে না। কিন্তু কেন? প্রান্তিক তার মন ভালো করতে বলে উঠল, আচ্ছা শোনো, আমার শ্বশুরবাড়িতে তুমি বরং 2 দিন বেশি থেকে এসো, কেমন? প্রিয়তা মুখ ফিরে তাকালো। সে কেমন ঘোরের মধ্যে আছে। গতকাল ভার্সিটি থেকে আসার পর থেকেই হাল তার। সেদিন যে মেয়েটা তার বিয়ের খবরে আফসোস করেছিল, প্রিয়তা তাকে খুঁজে পেয়েছে। তার নাম সুমনা। প্রিয়তা তাকে চেনে, দুজন একই ডিপার্টমেন্টের। কিন্তু নিজের স্বামীর ব্যাপারে একবারই কিছু জিজ্ঞেস করেনি। তবুও জানল। মেয়েটাই বলল, তোমার বর তো একটা ক্যারেক্টারলেস, তার সাথে সংসার করো কিভাবে প্রিয়তা? প্রিয়তা থমকে গেল তার কথাবার্তা শুনে। বিরক্ত মুখশ্রী মিশ্রিত কণ্ঠে বলল, কি বললে তুমি? হ্যাঁ তো, কতবার দেখেছি রাস্তায় একটা মেয়েকে নিয়ে ঘুরতে। রাস্তাঘাটেই তাকে চুমু খেয়ে বসত। লজ্জা শরমের লিস্টটুকুও নেই তার মাঝে। তাকে তুমি বিয়ে করলে কিভাবে? খোঁজ খবর কি নাওনি? কথার ভাষায় কথা বাড়ায়নি প্রিয়তার। সুমনার পাশে আরেক বান্ধবী দাঁড়িয়েছিল। কিটকিট করে হাসছিল সে। কথাগুলো শুনে সে যেন খুব মজাই পেয়েছে। রসিকতা করে বলল, সাবধান প্রিয়তা, ঘরে তোমার 3 বোন আছে, কিন্তু বরকে একটু দেখে রেখো বাপু। ব্যাস, এরপর থেকে প্রিয়তা কেমন নিশ্চুপ হয়ে গেল। মানুষের জীবনে কি প্রেম আসে না? সে করেনি বলে কি আর কেউ করবে না? সুমনার নিজেরও একটা ছেলের সাথে গভীর প্রেম আছে। ভার্সিটি সকলে সে কথা জানে। প্রেম জীবনে আসে রঙিন পাখা মিলে, আবার চলেও যায় তেমন করে। পার্থক্য হচ্ছে ফেরার সময় প্রেম উন্মাদ থাকা 2 মানব মানবীকে নিঃস্ব করে দিয়ে যায়। ব্যাপারটা তেমন হলেও মানা যায় কি? না, যায় না। কারণ তার জীবনের প্রথম প্রেম তার বরমশাই। যদিও প্রেমটা এখনও জমেনি, তবুও তো তিনিই আছেন। সেও চেয়েছিল কারো জীবনের প্রথম প্রেম হোক। মনটা মানছে না। বরকে জিজ্ঞেস করবে ভেবেও করল না। তিনি উত্তর দিবেন না, বরং হেয়ালি করবেন। তবে তার বরকে ক্যারেক্টারলেস বলার অধিকার সুমনার নেই। আফসোস হচ্ছে প্রতিবাদ করতে পারল না বলে। কোন ভাবনায় ডুবেছিল সে? পাশের মেয়েটার বিদ্রূপ শুনে? তার বোনদের কথা কি? না না, বেশি ভাবছে সে। তবে ভাবনাটুকু ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু কেউ এত নোংরা ইঙ্গিত কিভাবে করতে পারে? শুধুই রসিকতার জন্য? আদৌ? প্রান্তিক হাত ছুঁয়ে দিতে চমকে ফিরে তাকালো। প্রান্তিকের হাত ভর্তি জিনিসপত্র। গাড়ি থামলো কখন? হুঁশ ছিল না একদমই। প্রান্তিক সেগুলো গাড়ির পিছনে রেখে দিল। প্রিয়তা বলে উঠল, এগুলো কেন? বারে, প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, খালি হাতে যাব নাকি? আচ্ছা দেখো তো আর কি নিব। আমার শালিকাদের জন্য কি নিব বলো তো? স্যাত করে উঠল প্রিয়তার বুকটা। যা সে ভাবতে চাইছে না, প্রতিনিয়ত সেইটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মুখ অন্ধকার করে জবাব দিল, কিছুই নিতে হবে না, আপনি আসুন। কিছুই নিব না? বললাম তো না। বউ রেগে যাচ্ছে ভেবে প্রান্তিক কথা বাড়ালো না। সকাল থেকে এভাবে আছে, এত কিছু করছে, তবুও মন কেন ঠিক হচ্ছে না বুঝতে পারছে না। প্রান্তিক আরও কিছুক্ষণ পর গাড়িতে এসে বসলো। তার হাতে কয়েকটা গোলাপ। প্রিয়তা ব্রু কুঁচকে নিল। গোলাপগুলো তো তাকে দিল না, তবে এগুলো কাদের জন্য? সে বারণ করার পরেও নিয়ে এলো। প্রিয়তা বুঝেও পারছে না নোংরা নোংরা চিন্তাগুলো কিভাবে তাকে আচ্ছন্ন করে রাখছিল। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠে বলল, আমাকে দিয়েই আপনি চলে আসবেন? প্রশ্ন ছিল না, বলছিল। প্রান্তিক প্রশ্ন ভেবে জবাব দিল, হ্যাঁ চলে আসব, তুমি 2 দিন থেকো, আমি এরপর গিয়ে তোমাকে নিয়ে আসব। প্রিয়তার মুখটা ছোট হয়ে গেল, চোখে অশ্রু জমেছে। মুখ ফিরিয়ে বাহিরে নিল সে।
প্রান্তিক বলল, এই তো আর 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। ওপাশ থেকে কোনো জবাব এলো না। প্রান্তিক নিজেই বলতে লাগলো, তোমাদের কত শোক তাই না বলো? কেমন? এই যে তোমরা 4 বোন, ছোট থেকে একসাথে বড় হলে কত আনন্দ, কত স্মৃতি। আর আমায় দেখো, আমি তো ছোট থেকেই একা। প্রান্তিক কখনো তিক্ত স্বরে কথা বলে না, তবুও শেষের বাক্যটুকু বড় তিতকুটে শোনালো প্রিয়তার কাছে। মনে হচ্ছে অনেক বেদনা লুকিয়ে আছে সেখানে। প্রিয়তা তার শ্বশুর শাশুড়ির মুখ দেখেননি, তাদের কোনো ছবি নেই বাড়িতে। বিয়ের পর বাবা বলেছিল তার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, পরিবার বলতে কেবল দাদাজান আর তার বর। এই তো ছোট্ট সংসার। কিভাবে মারা গেছে এটাও সে জানে না। দাদাজানকে একবার জিজ্ঞেস করায় তিনি কেমন নিস্তব্ধ হয়ে গেলেন। দ্বিতীয়বার প্রিয়তা সাহস করেনি আর, কিন্তু আজ যেন আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনার বাবা মা মারা গেল কিভাবে? প্রান্তিক আচমকা হেসে উঠল। হাসার মতো কথা তো সে বলেনি। প্রিয়তা মনোযোগ দিয়ে দেখছে প্রান্তিককে। প্রান্তিক বলল, মা মারা গেছে এটা তোমায় কে বলল? তবে তিনি তো আর আমার মা নন, তাই ধরাই যায় মারাই গেছে। প্রিয়তা কৌতূহলী হয়ে বলল, তাহলে আপনার মা ছিলেন বিদেশিনী। দাদাজান বাবাকে পড়তে বিদেশ পাঠিয়েছিলেন। বাবা পড়াশোনা শেষ না করেই মাকে নিয়ে চলে এলেন। দাদাজানের ঘোর অমত থাকা সত্ত্বেও তাদের বিয়ে হলো। এরপর আমি হলাম। হঠাৎ আমার মায়ের মনে হলো এখানে তিনি আর থাকতে পারছেন না। বাবার প্রতি তার ভালোবাসা শেষ হয়ে গেছে। নতুন কাউকে তিনি ভালোবাসেন, তাই বাবাকে ছেড়ে তার সাথে বিদেশ চলে যান। সেই দুঃখ বাবা নিতে না পেরে তিনিও চলে যান আমায় ছেড়ে। এটুকু বলেই থামল প্রান্তিক। তার চোখ মুখ ইতিমধ্যে শক্ত হতে শুরু করেছে। প্রিয়তা মিনমিনিয়ে বলল, এরপর? প্রান্তিক তার দিকে ফিরে হেসে বলল, এরপর? এরপর বাবা নিখোঁজ ছিল কিছুদিন। একদিন তার লাশ পাওয়া যায় এক নদীর কাছ থেকে। পুরো গাড়ি সহ তার লাশ ভেসে উঠল। পুলিশ জানালো অতিরিক্ত মদ্যপানের কারণে এই মৃত্যু হলো। কিন্তু দাদাজানের দৃঢ় বিশ্বাস তার ছেলেকে কেউ মেরে ফেলেছে। আর আপনার? আমার আমার কোনো কিছু যায় আসে না। যারা আমায় নিয়ে ভাবেনি, আমি কেন ভাববো তাদেরকে নিয়ে? আমার তখন 7 বছর বয়স ছিল। আমার সামনেই মা অন্য একজনের হাত ধরে বেরিয়ে গেলেন। কই, তিনি তো আমায় আদর করলেন না, চুমুও খেলেন না। তাহলে আমি কেন কষ্ট পাব? প্রান্তিকের গলা ধরে আসছিল। সে থেমে গেল। গাড়িও থামল। প্রিয়তার সকল মনোযোগ তখন প্রান্তিকের উপর। গাড়ি থামায় যেন সে চমকেই উঠল। কি হলো? কি আবার? আমরা তো চলে এসেছি। ও, খেয়াল করিনি। দুঃখের কথা শোনানোর মানুষ পাওয়া গেলেও দুঃখের সময় কাউকে পাওয়া যায় না, বুঝলে তো প্রিয়তা? বরের মুখে নিজের নামটা শুনেই থমকে গেল প্রিয়তা। এক নজরে বরের মুখের দিকে চেয়ে রইল সে। তার বর নামক মানুষটি হাসছে। কি সুন্দর সে তার হাসি। প্রান্তিক শ্বশুরবাড়ির আপ্যায়ন নিতে নিতে ক্লান্ত। জীবনের প্রথম বুঝে এত অতিথিয়তা পেল সে। এরপর তার 3জন শালিকা। তার গোলাপ কেউ গুজে রেখেছে মাথায়, কেউ বা কানে গুজে। প্রিয়তার এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। খাওয়া দাওয়া শেষে প্রান্তিক শুয়ে আছে প্রিয়তার ঘরে। দক্ষিণা দিকের ঘরটায় পর্দা বেদ করে বাতাস আসছিল। প্রান্তিকে তখন তন্দ্রা লেগে আসছিল, কিন্তু হলো না। প্রিয়তা ভাবল তিনি বুঝি ঘুমাচ্ছেন, তাই নীরবে চায়ের কাপ রেখে দিল। ফিরে তাকিয়ে দেখল তার বর বিছানার উপর উঠে বসে আছে। ইশারায় তাকে কাছে ডাকছে। প্রিয়তা চায়ের কাপ নিয়ে ওদিকে গেল। কাছে এসে বসতেই প্রিয়তার হাত দুটো আঁকড়ে ধরল সে। 2 হাতে গোলাপের মালা পরিয়ে দিল। প্রিয়তা হতবাক, তিনি এসব কখন আনলেন? প্রান্তিক তার থিতনিতে হাত রেখে বলল, তুমি কি ভাবলে আমি আমার বউয়ের কথা ভুলে যাব? এটা কি হয় আদৌ? প্রেম কত শান্তির, কত ভালোবাসার সে টের পেল। তার মনের দক্ষিণা দুয়ারে যেন ভালোবাসার বাতাস বয়ে যাচ্ছে। মনে মনে এত প্রশান্তি। সারাদিনের মন খারাপের কথা যেন ভুলেই গেল সে। তাকে আদরে রাখার জন্য এতটুকু ভালোবাসা যেনই সব। প্রান্তিক চৌধুরী আবার উঠে দাঁড়ালো। মনে হচ্ছে কোথাও যাচ্ছেন। কোথাও যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। বিকেল থাকতে থাকতে বেরিয়ে পড়ি। শোনো বউ, আমায় ফোন করবে বুঝলে? আমি এসে কিন্তু তোমায় নিয়ে যাব। বলতে বলতে গায়ে শার্ট ঠিক করলো সে। এক পাকে চায়ের কাপে চুমুকও দিল। চা তার বিশেষ একটা পছন্দ না। বউ এনেছে বিদায় না করতে পারল না। প্রিয়তা আচমকা তার শার্ট খামছে ধরল। অপরাধের মতো বলে উঠল, থেকে যান না। এটা শোনার জন্য যেন হাই হুতাশ করে মরেছিল প্রান্তিক। কাঙ্ক্ষিত কথাটুকু শুনেই হেসে উঠল সে। পিষপিষিয়ে বলে উঠল, ভেবে বলছো তো?
তাহলে কিন্তু এক ঘরে থাকতে হবে, আমায় আটকাতে পারবো না। তবে বাসর কিন্তু আমি শ্বশুর বাড়িতেই সারব। লজ্জায় লাল নীল হয়ে গেল প্রিয়তা। অষ্টাদশী মেয়ের মতো ছুটে বেরিয়ে গেল সে। পুরো কাজটাই তার স্বভাব বিরোধী। প্রান্তিক তাকে ডাকতে গিয়েও পারল না। এখন শালিকা তিনজনের অধীনে হয়ে পড়ল ঘরটা। আমরিশা হাত কোমরে গুজে বলল, ভাইয়া এই কাজ কিন্তু একদমই ঠিক না। আপনি কিছু আনলেন না আমাদের জন্য? কেন, দই মিষ্টি কাদের জন্য? ফুরবি বলে উঠল, না ভাইয়া, এতে ছেড়ে পিসবে না। আমরা আপনার একমাত্র শালী, একই তো পাওনা ছিলাম, এতদিনে সুদে আসলে তা বেড়ে গেছে। প্রান্তিক তার গাল টেনে বলল, বাহ, দারুণ অঙ্ক করতে পারো তো। প্রিয় সাবজেক্ট কি? অঙ্ক। ভেরি গুড, চলো কাল তোমাদের নিয়ে বেরোবো, যা পছন্দ নিয়ে নিও। আফরিন বলে উঠল, ফাঁকি দিবেন না তো আবার? একদমই না, তোমাদের ভাইয়া কথার খেলাপ করে না। কিন্তু তার আগে আমার একটা কাজ করে দাও তো। সকলে একসাথে বলল, কি কাজ? প্রান্তিক মুচকি হেসে উঠল। বসার ঘরে প্রিয়তা সে কখন থেকে দেখছে তার বর আর বাবা বসে ভালোই গল্প জড়েছে। প্রায় ঘন্টা দুয়েক হলেও তারা বসে কথা বলছে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলাপ। প্রিয়তা খেয়াল করলো তার বরের মাঝে অহংকার নেই। এই যে তারা এত বড় লোক, হিসাব করে দেখা যায় প্রিয়তা তাদের চেয়ে অনেক গরিব, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তার বাবা কোনো এককালে তাদের অফিসেই চাকরি করত, কিন্তু সেসব নিয়ে প্রান্তিকের কোনো মাথা ব্যথা নেই। সে অকপটে তার বাবাকে বাবা, মাকে মা বলছে। এমনকি মাকে এটাও বলেছে কোনো ধরনের সমস্যা হলে তাকেই যেন জানায়। তিনিও তাদের বড় ছেলে, এতেই মা খুশিতে ভুলে গেছেন। ভাবছেন এই ছেলেটা কতই না আদরে রেখেছে তার মেয়েকে। প্রিয়তা তো সুখেই আছে, কিন্তু অজানা ভয় যে তাকে পিছু ছাড়ছে না। বোন তিনটিকে দেখছে না অনেকক্ষণ। দুলাভাই আর শালিকারা কী সব গুজুর গুজুর করছিল, এরপর গেল কোথায়? প্রিয়তার চোখের আড়ালে এত বড় কাণ্ড ঘটে, সে টেরই পেল না। তার পুরো ঘরে ফুলে ফুলে সাজানো, ফুলের গন্ধে সারা ঘর মৌ মৌ করছে। বিছানার উপর ফুলের পাপড়ি ছিটানো। বোনেরা তিনজন দরজার আড়াল থেকে হাসছে। প্রিয়তা বুঝতে পারছে শালিকারা আর দুলাভাই মিলে কি ফোন দিয়ে আসছিল এতক্ষণ। আমরিশা ঘরে ঢুকলো মোমবাতি নিয়ে। ভীষণ সুন্দর দেখতে সে মোমবাতি। প্রিয়তার হাতে দিয়ে তিনজন হাসতে হাসতে বেরিয়ে গেল। তাদের পুরো বাসায় কেবল তাদের ঘরেই বেলকনি আছে। এই ঘরটাও একটু বড়। আগে সে আর আমরিশা ঘুমাতো এখানে। কত জলদি এসব ছেড়ে চলে গেছে সে। এখন এসব কিছুই তার আপন নয়। প্রিয়তা মোমবাতি টেবিলের উপর রেখে দরজা বন্ধ করে দিল। বেলকনি থেকে তার বরের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। উত্তেজনায় তার বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। বিয়ের এতদিন বাদে সে আর তিনি আজ একসাথে। বেলকনি থেকে প্রান্তিক চৌধুরী বেরিয়ে এসে দরজার সাথে ঠেসে দাঁড়ান। তাকে দেখতেই প্রিয়তা দিন দুনিয়া সব যেন ভুলে গেল। অস্বস্তি অস্থিরতা সব কাটিয়ে বরকে দেখার নেশায় মগ্ন হয়ে উঠল। বাতাস বইছে জোরে জোরে। প্রান্তিকে দু হাত প্যান্টের পকেটে। শার্টটা এখন আর ইন করা নেই। পাতলা শার্টও এখন বাতাসে উঠছে। শার্টের উপরের বোতাম দুটো খোলা। উঠছে তার পাতলা চুলগুলো। চোখে মুখে দুষ্ট হাসি। সে এক পা আগাতেই সব অন্ধকার হয়ে গেল। প্রিয়তা হম্বিতম্বি করে মোমবাতি হাতে নিল। সামনে তাকিয়ে দেখল প্রান্তিক তার সামনে দাঁড়িয়ে। নরম গলায় বলল, কি হলো বউ? আমতা আমতা করে জবাব দিল, কারেন্ট চলে গেছে। প্রান্তিক ঠোঁট বাঁকিয়ে হাসল। তার উন্মুক্ত কোমর চেপে কাছে টানল তাকে। প্রিয়তার শরীর বেয়ে যেন তরঙ্গ ছুটে গেল। শিরশির করে উঠল পুরো দেহ। প্রান্তিক বলে উঠল, ভালোই হলো বলো। ফু দিয়ে আগুন নিভিয়ে দিল। এরপর এরপর উন্মাদ প্রান্তিক আরও উন্মাদ হয়ে গেল। তার বউ নামের মিষ্টি ফুলের সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল সে। নীল রঙের পাতলা শাড়িটা মেঝেতে পড়ে হামাগুড়ি খাচ্ছে, প্রমাণ দিচ্ছে তাদের ভালোবাসার। কারেন্ট এসেছে কিছুক্ষণ আগে। প্রিয়তা উপর হয়ে শুয়ে আছে। মাথার উপর চলন্ত ফ্যান শোষ শব্দ করে পুরো ঘর আলোকিত করছে। অথচ চোখ মেলে তাকাতেও লজ্জা লাগছে তার। একবার আর চোখে ফিরে তাকালো এদিকে। প্রান্তিকের পর্সা উদাম বুক দেখে তার বুকে দুকবুকানি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে তিনিও এসব শুনতে পারছেন। মুখ লুকিয়ে নিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কেউ। সে আবার চোখ মেলে তাকালো। প্রান্তিকের মুখটা দেখে লজ্জায় পুরো শরীরে শিহরণ বয়ে গেল। চাদরে নিজের মুখটা ডেকে দূরত্ব বাড়িয়ে নিল সে। কিন্তু প্রান্তিক মানল না। দৌড়ে বেঁধে কাছে টেনে নিয়ে আসলো। এমন উন্মুক্ত শরীর নিয়ে তার গায়ের কাছে ঘেঁষতে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। তার গান দুটো লাল হয়ে গেছে। মুখ হয়ে উঠেছে রক্তিম। প্রিয়তা উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। তবুও শান্তি নেই। তার উন্মুক্ত পিঠে উষ্ণ অদরের ছোঁয়ায় তাকে পাগল করে তুলল প্রান্তিক।
বিছানার চাদর খামছে ধরে অনুরোধের স্বরে বলল, আলোটা বন্ধ করুন না প্লিজ। প্রান্তিক তার গা ঘেঁষে কানের কাছে ফিসফিসিয়ে বলল, কেন? প্রিয়তা মুখ ফিরিয়ে এদিকে তাকালো। প্রিয় পুরুষের মুখখানি দেখে বুকটা ধক করে উঠল। বিয়ের বন্ধনের পরেই তো তার সাথে আত্মার সম্পর্ক হয়ে গেল, আজ হলো হৃদয়ের সম্পর্ক। অসহায় কণ্ঠে বলল, আমার খুব লজ্জা করছে। প্রান্তিক যেন ফের উন্মাদ হয়ে উঠেছে। তার উন্মাদ আচরণ প্রিয়তাকে লজ্জায় মিশিয়ে দিচ্ছে। অদর দুটো গাল বেয়ে এবার গলার কাছে ঠেকল। প্রিয়তা অনুভব করল তার হাত যেন প্রিয়তার কোমরেই আছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। সেই নিঃশ্বাসের শব্দে পুরো ঘর মুখরিত। প্রান্তিক আবার ফিসফিস করছে, কিন্তু আলো বন্ধ করতে তোমার বর আবার নির্লজ্জ হয়ে পড়বে। সামলাতে পারবে তো তখন? চোখ বন্ধ করে প্রিয়তা তার বুকে আশ্রয় নিল। যেখানে লজ্জার শুরু সেখানেই যেন শেষ। প্রান্তিকের হাসির শব্দ পাওয়া যাচ্ছে। মুখের উপর থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে গভীর স্বরে বলে উঠল, বউ, এই বউ, কি হলো? কথা কও। বৌদি কি আমার লজ্জায় কথা বলতেই ভুলে গেছে? কথা তো দূর, প্রিয়তার চোখ তুলিও তাকাতে পারছে না। তার বরের গা থেকে তীব্র পারফিউমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আশ্চর্যজনকভাবে এই ঘ্রাণ তার শরীর থেকেও পাচ্ছে সে। কি অদ্ভুতভাবে গায়ের গন্ধ মিশে একাকার হয়ে গেল। তাকে অবাক করে দিয়ে আবারও লোডশেডিং হলো। আজ রাতে বোধহয় এভাবে জ্বালাবে তাদের। প্রান্তিক লুঙ্গি পরে বসে আছে। যে এসে বসা নয়, ভালো মতো গোছগাছ করে বসে আছে। লুঙ্গি তার শ্বশুরের। শ্বশুর বাড়ি এসে আবার ফেরত যাবে বলে ইচ্ছে করে কোনো জামা কাপড় সাথে করে আনেনি। এখন গোসল করার পর মনে পড়লেও সাথে তো কোনো জামা কাপড় নেই। কোনো মতে এখন শ্বশুরের নতুন লুঙ্গি আর শার্ট পরে বসে আছে সে। মুখখানা বেশ গম্ভীর। গালে দুহাত দিয়ে সোফায় বেশ জড়সড় হয়ে বসে আছে সে। শার্টটি ঢিলে ঢালা, এতে কোনো সমস্যা নেই, কিন্তু লুঙ্গি নিয়ে বিরাট সমস্যা। তাই এই ক্ষুদ্র জীবনে লুঙ্গি সে কখনোই পরেনি। ভেরি আনকমফোর্টেবল। এ মনে হচ্ছে লুঙ্গি মনে হয় পড়ে যাবে। দু হাতে লুঙ্গির গোছা ধরে বসে আছে। শালিকা সাহেবা তিনজন হেসে কুল পাচ্ছে না। প্রান্তিক লাজুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বউয়ের দিকে ফিরে চাইল। প্রিয়তা তাদের এখন ধমক দিয়ে বলল, এই চুপ করবি? পূরবী হেসে বলে উঠল, আপা, ভাইয়া কি এতই বড় লোক? আজ অবধি কখনো লুঙ্গি পরেনি। প্রিয়তা আরশোকে ফিরে বলল, তুই শাড়ি পরেছিস কখনো? পূরবী চুপসে গেল। আমৃষা হেসে বলে উঠল, কিন্তু ভাইয়া বেশি করছে, তাই বলে এভাবে বসে থাকবে? এটা হয় আদৌ? প্রান্তিক আবার গলা জেড়ে কেসে উঠল। বলল, শালিকা সাহেবা, আপনারা আমার কষ্ট বুঝতে পারছেন না। বুঝতে পারছি ভাইয়া, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আপনাদের দৃষ্টির আড়াল করে প্লিজ এভাবে তাকিয়ে থাকেন না। আফরিন মুখ টিপে টিপে হেসে বলল, আচ্ছা ভাইয়া, আমরা না হয় যাই এবার, পরে এসে আপনাকে একবার দেখে যাব। প্রিয়তা চাপা স্বরে বলল, মস্করা করছিস? হাসতে হাসতে তিনজন চলে গেল। প্রান্তিক বসে আছে বসার ঘরে সোফার উপরে, একদম আটসাট বেঁধে, হাত দুটো লুঙ্গির গোছায়। প্রিয়তা আবার ভারী বিরক্ত হয়ে বলল, এমন কেন করছেন বলুন তো? তুমি আমার সমস্যা বুঝতে পারছো বউ? সমস্যাটা কি? লুঙ্গি তো আর খুলে পড়ে যাচ্ছে না। যাবে যাবে, আমার মনে হচ্ছে এই পড়ে যাবে। তখন আমার ইজ্জত বলে আর কিছু থাকবে না। এখানে প্রশ্নটা আমার ইজ্জতের। বলেই মুখখানা লাল করে বসে রইল। দরজার ওপার থেকে হাসির শব্দ আসছে। বোন তিনটে দরজার আড়ালে দাঁড়িয়েও হাসছে। প্রিয়তার আবার একটুই কষ্ট হচ্ছে বরের জন্য। ইস, তার বর মশাই বাড়িতে কি হালেই না থাকে। কখন এসব পোশাক নিয়ে চিন্তাই করতে হয়নি। লোকজন আছে, তারা সময় মতো এসে শার্ট প্যান্ট সব কিছু ইস্ত্রি করে ঘরে রেখে যায়। সে কি আর বুঝবে এসব? কলিং বেল বেজে উঠল। প্রিয়তা উঠে সেদিকেই গেল। তিন বোন আড়াল থেকেই উকি মারল। রাফি দরজার ওপারে দাঁড়িয়ে। প্রিয়তা বলল, রাফি ভাই এসেছে, উঠে আসুন। আমি পারবো না, তুমি জামা কাপড় নিয়ে আসো। প্রিয়তা রাফির হাত থেকে ব্যাগগুলো নিয়ে প্রান্তিকের দিকে এগিয়ে গেল। প্রান্তিক লুঙ্গির গোছা ধরে সামনে উঠে ঘরের দিকে ছুটল। রাফি পিছন থেকে তাকে দেখেই দুচোখ কপালে তুলে ফেলল। সাল লুঙ্গি পরে আছে, নাজেহাল অবস্থা একদম। আবারও এক দফা হাসির আওয়াজ পাওয়া গেল। যে শালিকে তিনজন এতক্ষণ হেসে হেসে মরে যাচ্ছিল, এবার তারাই মুখ বন্ধ করে বিস্ময়ের সামনে চেয়ে রইল। তাদের ভাইয়া দেখতে আবার অনেক হ্যান্ডসাম লাগছে। যে সে হ্যান্ডসাম নয়, মারাত্মক হ্যান্ডসাম। হা করে তাকিয়ে থাকার মতো। প্রান্তিক শার্টের হাতা কোনোই অবধি গুজে ঘর থেকে বের হলো। পরনে নীল রঙের পিচ্ছিল শার্ট ইন করা। ভেজা চুলগুলো কোনো রকম হাত দিয়ে পিছনে ফেলে রেখেছে। ঠোঁটের কোনো কিঞ্চিত হাসির রেখা। চোখে সানগ্লাস পরতে পরতে বলল, কি শালিকারা, তৈরি তো? পূরবী মুখ ফুটে বলে উঠল, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে ভাইয়া। প্রান্তিক তার গাল টেনে বলল, আপনাকেও অনেক সুন্দরী লাগছে ম্যাম।
পূরবী লজ্জায় লাল হয়ে গেল। 14 বছরের কিশোরী সে। আমরিশা দুহাত কোমরে গুজে রেখে বলল, চলেন ভাইয়া, আজ তো আপনার পকেট পাকা করে ছাড়ব। প্রান্তিক বেপরোয়া ভঙ্গিতে জবাব দিল, দেখা যাক, তার আগে দাঁড়াও, আমার বউ আসুক। বলতে বলতেই প্রিয়তা হাজির। ইচ্ছে করে মিলিয়ে নীল রঙের 3 পিস পরেছে সে। প্রান্তিক বুকে হাত রেখে বলে উঠল, আহ, বুকে ব্যথা করছে। প্রিয়তা বোধহয় লজ্জা পেল, চোখ রাঙিয়ে তাকালো। বোন 3টে ব্রু নাচিয়ে হাসছে। চোখ নামিয়ে ফেলল সে। 3 পিস পরার আরেকটা কারণও আছে। প্রান্তিকের একদম কড়া নিষেধ, শাড়ি পরে বাহিরে ঘোরাঘুরি করতে পারবে না সে। শাড়ি পরে শুধু তাকে দেখানোর অধিকার একমাত্র প্রান্তিক চৌধুরীর। বউ আর শালিকাদের নিয়ে প্রান্তিক চৌধুরী এসেছে মান্নাত ফ্যাশনের শোরুমে। নাম শুনে বোঝা যাচ্ছে এটা মান্নাতের শোরুম। পুরো ঢাকাতেই তার 5টা শোরুম আছে, ঢাকার বাহিরেও আছে বেশ কয়েকটা। তার চিন্তা আবার দেশের বাহিরে শোরুম খোলার। ব্যবসাটাকে বড় করতে হবে। তার শোরুম সবই মেয়েলি জিনিস, সবগুলো তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে করা, এজন্য ব্যাপক চাহিদা। আবার ছেলেদের ব্যাপারটা নজরে রাখছে অবশ্য। প্রান্তিক তাদের নিয়ে বন্ধু শোরুমই এলো। মান্নাত আগেভাগে জানতো দেখে একটু ফিটফাট হয়ে আসে। প্রান্তিকের শালিকারা আসবে বলে কথা। তারা ভিতরে ঢুকেই খানিকটা চমকে গেল। এত বড় শোরুম, যেখানেই তাকাচ্ছে রং বেরঙের পোশাক। প্রান্তিকে একটু ভাব মিশিয়ে বলল, দেখো শালিকারা, চাইলে পুরো দোকান উঠিয়ে নিয়ে যেতে পারো, না করব না। আমরিশা হেসে বলল, জো হুকুম ভাইয়া, আপনার কথাই শেষ কথা। আমরা আপনার বাদ্য শালিকা, অমান্য কি করতে পারি বলুন। মান্নাত এরই মধ্যে এসে হাজির। প্রিয়তাকে দেখে বড় করে একটা সালাম দিয়ে হাত বাড়িয়ে দিল। প্রান্তিক ঠোঁট চেপে সে হাত মিলালো, হাতটা শক্ত করে ধরল। চোখ দিয়ে যেন বলছে, হাত ধরবি শালা, তোমার গুপ্ত জায়গায় এমন 12টা বাজাবো না। মান্নাত কোনোভাবে হাতটা ছেড়ে দিল। ব্যাপারখানা বুঝতে কারো বাকি নেই। আমরিশা বরাবরের মতো শব্দ করে হেসে ফেলল। এ মেয়ে হাসতে পারেই না। আফরিন গুঁতো দিয়ে তাকে চুপ করতে বলেছে। মান্নাতের চোখ পড়ল তার দিকে। পরিচয় পর্ব শেষ হলো। মান্নাত জানতে পারল মেয়েটা প্রান্তিকের বড় শালিকা, বেশ সুন্দরী। তার চেয়ে সুন্দর তার হাসির শব্দ। মান্নাত যেন প্রেম সাগরেই হেলদোল খাচ্ছে এখন থেকেই। সাথে 2জন মেয়ে কর্মচারী এলো। তারা সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। মান্নাত সুযোগ পেয়ে প্রান্তিকের শালিকাদের সাথেই গেল। প্রান্তিক বউকে নিয়ে গেল অন্যদিকে। বউকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেটা দেখাচ্ছে। পূরবী আর আফরিন ড্রেস দেখতে ব্যস্ত। আমরিশা সে কখন থেকে খেয়াল করছে একজোড়া চোখ তার দিকে নজর দিচ্ছে। পাশের লম্বা চওড়া ছেলেটা একটু বাদে বাদে তার দিকে চাইছে। খানিকক্ষণ আগেই জানতে পেরেছে লোকটা ভাইয়ের বন্ধু। তার সাহস করে একটা ঝাড়িও মারতে পারছে না, না হলে এতক্ষণে বুঝিয়ে দিত আমরিশা কি চিজ। মান্নাত একটা 3 পিস আমরিশার সামনে ধরে বলল, মিস, এটাই আপনাকে ভীষণ মানাবে। আমরিশা ব্রু কুচকে তাকালো। জামাটা সুন্দর, সাথে এর দামটাও লেখা, 8,000 টাকা। ড্রেসের দাম শুনে তার চোখ কপালে। বিস্ময় স্বরে বলল, এত দাম? দাম নিয়ে আপনার চিন্তা করতে হবে না মিস। মিস আমরিশা। আমরিশা, বাহ, দারুণ নাম তো। তুমি এটা পরে দেখতে পারো, দারুণ মানাবে। দেখবে নাকি? আমরিশা আবার চোখ মুখ কুচকে নিল। লোকটা হুট করে আপনি থেকে তুমিতে চলে গেল। কি মেয়ে বা ছেলের বাবা? সে বলল, না না ভাইয়া, এত পছন্দ হয়নি, রাখুন, আরও কিছু দেখি। ভাইয়া ডাক্তার নেহাতে পছন্দ হলো না মান্নাতের। কপাল কুচকে বলল, প্লিজ কল মি মান্নাত। আমাকে তোমার ভাইয়ের মতো নাকি দেখতে? তা নয়তো কি, ভাইয়ের বন্ধুকে ভাইয়াই তো বলবো, তাই না? হ্যাঁ, প্রেমে পড়ার আগে সব মেয়েরাই সাইয়াকে ভাইয়া বলে। ব্যাপার না, চলো ওদিকে চলো। আমরিশা কথাটা শুনে অসন্তুষ্ট হলো। এই লোক তো দিব্যি তার সাথে প্ল্যাটিং করে যাচ্ছে, কি অভদ্র। পূরবী আর আফরিন বেশ অনেকক্ষণ ধরেই তাদের খেয়াল করছে। মাঝে মাঝে 2জন কথা বলেও হাসছে। মান্নাতকে দেখতে খারাপ না, 10 জন পুরুষের মধ্যে একজন। তবুও আমরিশা তার উপর চরম বিরক্ত। আমরিশা জামা রেখে জুতো দেখছে। জুতোর কালেকশন সুন্দর। একটা জুতো পছন্দ করে হাতে নিল। অমনি মান্নাত তার হাত থেকে জুতাটা নিয়ে তাকে একটা টুলে বসিয়ে দিল। বেশ যত্ন নিয়ে তার পায়ে জুতাটা পরিয়ে বলল, বাহ, বেশ মানিয়েছে তো তোমার পায়ে জুতাটা। আমরিশা আবার খুঁতখুত করছে, বলে উঠল, না, পছন্দ হয়নি। আচ্ছা বসো, আরেকটা দেখাই। না না, দরকার নেই, এটিই দিন। মান্নাত উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে বলল, একটু হেঁটে দেখো। আমরিশা নিজেই উঠে দাঁড়ালো, একটু হেঁটে জুতাটা খুলে বলল, দিয়ে দিন। মান্নাত ফিসফিসিয়ে বলল, তুমি কি রেগে আছো নাকি? আমরিশা জবাব না দিয়ে ওদিক ওদিক তাকালো। তার 2 বোন দূরে দাঁড়িয়ে। কি অসভ্য মেয়ে দুটো, বোনকে একা ফেলে দূরে চলে গেছে। মান্নাত আগ বাড়িয়ে আবার বলল, মনে হচ্ছে তুমি খুব বিরক্ত হচ্ছ। জি।
আপনি মুখটা বন্ধ করলে একটু খুশি হতাম। মান্নাত মুচকি হাসল। সত্যি সত্যি আগ বাড়িয়ে সে আর একটি কথাও বলল না। আমরিশা তাজ্জব বনে গেল। কেনাকাটা শেষে যাওয়ার পথে প্রিয়তা আগে ভাগে গাড়িতে গিয়ে বসে আছে। তারা আজ করতে পারলো এদের মধ্যে আবারও অভিমান হয়েছে। এই ছোট ছোট অভিমান দেখে আমরিশার ভালো লাগছিল। সে মিটিমিটি হাসছে বাইকে দেখে। কত কষ্ট করছে আফার রাগ ভাঙানোর জন্য। ইস, আফা যে কি লাকি। এরই মধ্যে হাতে ছোঁয়া পেয়ে চমকে উঠল সে। তার হাতে একটা প্যাকেটে দেখা যাচ্ছে। মান্নাত প্যাকেটটা হাতে ধরিয়ে দূরে সরে গেল। বলল, জামাটা সত্যি তোমাকে ভীষণ মানাবে, কিন্তু আমার তো দরকার নেই, রেখে দাও না, আমার তরফ থেকে ছোট একটা গিফট। বলে ভিতরে ঢুকে গেল মান্নাত। আমরিশা প্যাকেটের মধ্যে দেখাতে চক্ষু ছানা বড়া। ছোট গিফট? 8,000 টাকার দামের ড্রেস। লোকটা টাকা কি পাকনা গজায় নাকি? আমরিশা ভেবেই নিল ফেরত দিয়ে আসবে। এর মধ্যে সকলে ডাকাডাকি পড়ে গেল। সকলে গাড়িতে উঠে তাকে ডাকছে। কি গো শালিকা, দেরি হয়ে যাচ্ছে তো, আসেন এবার। আমরিশা চলে এলো। ড্রেস আর ফেরত দেওয়া হলো না তার। ড্রেসটা তার পছন্দ হয়েছে, কিন্তু তাই বলে এভাবে নিয়ে নিবে সে? কিছুদিন পর এসে টাকা দিয়ে যাবে, এটা ভেবেই চলে গেল সে। প্রান্তিক চৌধুরী পড়েছে মহাবিপদে। 2 দিন ধরে বউ তার কথা বলছে না, কাছেও আসছে না। সব হয়েছে রিয়ার জন্য। সেদিন শোরুমে এত গায়ে পড়ে কথা বলছিল যে তার বউ ফাঁকি রেগে মেগে একদম ফায়ার। আদর্শ হাক তো দূরের কথা, মুখে যেন কুলু পেতেছে। কোথায় ভেবেছিল শ্বশুরবাড়ি থেকে বেরার পর বউ তাকে ডেকে নিয়ে নিবে, কিন্তু তা না, তা হচ্ছে না। ভাগ্য যেন তার সাথে লুকোচুরি খেলছে। বাড়িতে আজ ঢুকতে বউ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আছে। প্রান্তিক চৌধুরী দরজার বাহিরে দাঁড়িয়ে কি করা যায় তাই ভাবছে। মনে হচ্ছে বাকি জীবনটা তার বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতেই চলে যাবে। প্রান্তিক চৌধুরী হার মানেনি। সে এসে দাঁড়িয়েছে বাড়ির দক্ষিণ দিকটায়। উপরে তাকালেই তার বউয়ের ঘরের বেলকনি। বিয়ের পরেও বুঝি বর বউয়ের রুম আলাদা হয়? প্রান্তিকে জানা নেই। সে আনমনে গিটার বাজানো শুরু করলো। তার দৃঢ় বিশ্বাস, গিটারের শব্দ শুনে তার বউ ছুটে আসবে। ছুটে আসলেই নিচে উকি দিয়ে প্রিয় পুরুষকে দেখতে পেয়ে তার চক্ষু ছানা পড়া। তার বর তার জন্য এখানে দাঁড়িয়ে গান গাইছে। কি অদ্ভুত এক ভালো লাগা। ভেবেই পায় না এই মানুষটির উপর রাগ করে কিভাবে থাকবে সে। প্রান্তিক সুর তুলে গান গাইছে। প্রিয়তা মুগ্ধ হয়ে গালে হাত রেখে গান শুনে যাচ্ছে। গানে কেবলই ভালোবাসার কথা, উপসে পড়ছে সমস্ত আবেগ। বরমশাইয়ের গানের গলা তো ভালোই। গান শেষে প্রান্তিক গিটার রাখলো মাটিতে ঠেসিয়ে। প্রান্তিক মুচকি হেসে বলল, রাগ কমেছে তো বউ? প্রিয়তম মুখ ভেঙচি কাটল। প্রান্তিক বলে উঠল, নাও দরজা খোলো এবার। না। না মানে? এতক্ষণ ধরে গান গাইলাম তোমার জন্য, আর তুমি দরজাটা খুলতে পারবে না? না, পারবো না। না পারলে ফ্রি ফ্রি গান শুনতে কেন এলে? আপনি কেন গাইলেন? বলেছি কি গাইতে? কি আশ্চর্য, তোমার কি দয়া মায়া নেই? না, নেই। দরজা না খুললে এখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু। থাকুন না দাঁড়িয়ে। বলে প্রিয়তা ঘরে ঢুকে গেল। তার ভীষণ ঘুম পাচ্ছে। মূলত প্রান্তিককে বরকে দেওয়ার জন্য সে আলো নিভিয়ে ঘুমের ভান ধরল। কে জানতো সত্যি সত্যি চোখ লেগে যাবে। তখন মধ্যরাত। প্রিয়তা সে কখন থেকে অনুভব করছে একজোড়া বাহু তাকে নিজের দিকে টানছে। সে যতই চাইছে দূরে যেতে, ততই যেন নিজের কাছে ডাকছে। প্রিয়তার হুঁশ ফিরল, ঘুমও ভাঙল। এখানে কেউ আছে। সে চেঁচালো না। পারফিউমের তীব্র ঘ্রাণ নাকে আসছে। এই গন্ধটা তার চেনা। অনুভব করে বলে দিতে পারে প্রান্তিক তার রুমে। কিন্তু আসলো কি করে? দরজা তো বন্ধ ছিল। চোখ গেল বেলকনির দিকে। ভুল করে দরজাটা খোলাই রেখে এসেছিল সে। প্রান্তিক এদিক দিয়ে এসেছে। দরজা এখনো খোলা। বাহিরে ছাদের আলো এসে জুড়েছে ঘরের মেঝেতে। চারদিক অন্ধকার। বরের মুখ দেখার জো নেই, কিন্তু সে অনুভব করতে পারছে বরের মুখ তার গলার কাছে ডুবানো আছে। তার শীতল দেহের স্পর্শের প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। প্রান্তিকের ভীষণ বাজে স্বভাব। উদম খায়ে ঘুমানো। প্রিয়তা টের পাচ্ছে। প্রান্তিক তাকে ডাকছে তার বুকের দিকে। সেও লেপ্টে রইল বুকের মধ্যে। আর অভিমান করল না, অভিযোগও করল না। অভিমান তো কবেই পড়ে গেছিল। তবুও দেখতে চেয়েছিল তার বর তার জন্য কতটুকু করতে পারে। প্রান্তিক বিভোরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই তার গলার কাছে চুমু খেয়ে বসল। তার এমন কাজে প্রিয়তা আম্মক বনে গেল। আমরিশা আবারও এসেছে মান্নাতের শোরুমে। কিন্তু আজ মান্নাত নেই। কিভাবে স্টাফদের হাতে টাকা দিবে সেটাও বুঝে উঠতে পারল না। এসে শোরুমে ঘোরাঘুরি করছে। আশায় আছে কখন মান্নাত চলে আসে। কিন্তু আসছে না তো। 8 ঘন্টা হয়ে গেল। এবার যে তাকে বেরোতে হয়। টিউশনি আছে। মান্নাতের আশা আজ প্রায় ছেড়েই দিল সে। হঠাৎই দেখতে পেল সেই পুরুষালী কণ্ঠ।
পছন্দ হয়েছে এটা? আমৃষা প্রায় চমকে উঠল। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। খেয়াল করলো তার হাত একটা ড্রেসের উপর। এই না, আবার ড্রেসটা প্যাক করে দিয়ে দেয়। এর দাম দেখেও তার মাথা ঘোরাচ্ছে। এত টাকা তার কাছে নেই। আজকের 8,000 অনেক কষ্টে জোগাড় করেছে। আফরিনি থেকেও ধার করেছে কিছুটা। না না, আমি আপনাকে খুঁজছিলাম। মান্নাত মৃদু হেসে বলল, আমাকে? হঠাৎ? হ্যাঁ, একটু দরকার ছিল। বেশি দরকার পড়লেও সমস্যা নেই। আমৃষা কপাল কুঁচকে নিল। মান্নাত হেসে তার দিকে এগিয়ে আসছে। আমৃষা আশপাশে তাকাচ্ছে। কাউকে দেখতে পারছে না। মান্নাত তো থামছেই না, হাঁসফাঁস করতে লাগলো এবার। মান্নাত থেমেছে, একটু ঝুঁকে গিয়ে বলল, এত অপেক্ষা করার কি দরকার ছিল? নাম্বার তো আমি দিয়েছিলাম, ফোন করে আসলেই পারতে। আমৃষা চমকে উঠল। তার কম্পিত কণ্ঠস্বর। চেপে ধরল ব্যাগটা। ড্রেসের ভিতরেই একটা সিরকুটে নাম্বার লেখা ছিল, কিন্তু আমৃষা সাহস করেনি। তাই এখনও সিরকুটটি তার ব্যাগের কোনায় পড়ে আছে। বুঝতে পারছে না ফেলে কেন দিল না সে সেটা। মান্নাত অবাকের চরম পর্যায়ে পৌঁছে আমৃষার হাত চেপে ধরল। আমৃষা হতভম্ব। মান্নাত বলে উঠল, ওপরের তলায় আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলো। জবাবের অপেক্ষায় আর সে থাকলো না। তাকে এক প্রকার টেনেই নিয়ে যাচ্ছে সে। আমৃষা বোকার মতো তার সাথে চলেও গেল। শেষে মনে হলো এসব কি করছে সে। ততক্ষণে তারা রেস্টুরেন্টের ভিতর চলে এসেছে। আমৃষা অবাক না হয়ে পারল না। এত সুন্দর রেস্টুরেন্ট খুব কমই আসা হয় তার। মান্নাত তার হাত ছেড়ে এগিয়ে গেল। বলতে শুরু করলো, আগামীকাল রেস্টুরেন্টের ওপেনিং, দেখে বলো তো ডেকোরেশন কেমন হয়েছে। কেমন সহজ গলায় বলল, যেন সে আর আমৃষা কত দিনে চেনা, অথচ তাদের পরিচয়ের আজ দ্বিতীয় দিন। আমৃষা বিস্ময় স্বরে বলল, ভীষণ সুন্দর। মান্নাতের ঠোঁটের কোণে সে কাঙ্ক্ষিত হাসি। চেয়ার এগিয়ে দিয়ে ইশারা করলো সে। আমৃষা বসে পড়ল। মান্নাত চেয়ার টেনে তার পাশে বসে বলল, আমাদের প্রথম কাস্টমার তুমি, বলো কি খাবে? খেয়ে দিয়ে রেটিং দিবা কিন্তু। না, আমি কিছু খাবো না। কিসের কি? মান্নাত নিজে জোর করে খাবার অর্ডার করলো। প্রথমেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। আমৃষা খেয়াল করলো এই লোকটাকে আজ তার আর বিরক্ত লাগছে না। সে দেখতে সুদর্শন, আজ যেন একটু বেশিই সুন্দর লাগছে, কারণ তার এলোমেলো চুল। মনে হচ্ছে কোথা থেকে ছুটোছুটি করে এসেছে। আমৃষার ভীষণ জানতে ইচ্ছে করছে তিনি কিভাবে জানলেন আমৃষা এখানে, কিন্তু প্রশ্ন করার সাহস কুলালো না। সে বেশ বুঝতে পারছে মান্নাত তার উপর লাইন মারছে। বলো, কি কাজে এসেছো? আমৃষা ব্যাগ থেকে টাকাগুলো বের করে এগিয়ে দিল। মান্নাত সামান্য বিরক্ত। কিসের টাকা? ওই ড্রেসটার। আপনি প্লিজ দামটা রাখুন। মান্নাত তার উরুতে এক হাত ভর দিয়ে আমৃষার দিকে এগিয়ে গেল। মিনমিনে স্বরে বলল, কি, টাকা কি বেশি হয়ে গেছে তোমার? মানে, আমায় তুমি টাকা দেখাচ্ছ? না তো, আপনি ভুল বুঝছেন। আমৃষা ভয় পাচ্ছে, কারণ মান্নাতের কণ্ঠস্বর বদলে গেছে। মনে হচ্ছে তিনি রেগে যাচ্ছেন। টাকাগুলো চুপচাপ ব্যাগে রাখো। তোমার কি মনে হয় আমি টাকার জন্য তোমাকে গিফট করেছি? আমৃষা চাপা স্বরে বলে উঠল, কিন্তু আপনিই বা এত দামি ড্রেস আমায় কেন গিফট করবেন? সেটা আমার ব্যাপার। ওয়েটার আসছে, টাকা ব্যাগে রাখো। আমৃষা মুখ ফুটে বলতে যাচ্ছিল না আপনি নিন, কিন্তু মান্নাত যেভাবে গাড় বাকি চেয়ে আছে আর সাহস করতে পারল না। টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলো। তার ভীষণ খারাপ লাগছে। বুকের মধ্যে ফিনফিনে ব্যথা হচ্ছে। সে কি কেঁদে ফেলবে নাকি? কিন্তু কেন? এই ছোট কারণে কাদার মতো কি হলো? সে তো সিসকাদুনি নয়, ওটা তো আফরিনের স্বভাব। তারা খাবার দিয়ে গেল। মান্নাত দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি লাঞ্চ রেখে তোমার জন্য ছুটে এসেছি, প্লিজ খাওয়া শুরু করো। আমৃষা মুখ বেঞ্চি কাটলো। চামচ হাতে নিয়ে ভাবতে লাগলো সে কেন লাঞ্চ সেরে আসবে। সে কি একবারও বলেছে আসতে? লাঞ্চ সেরেই আসতো। এত ঠেকা কেন পড়লো তার? অদ্ভুতভাবে খেয়াল করলো মান্নাতের সব কথা সে মানতে শুরু করেছে। কি আশ্চর্য। কিসে পড়ো তুমি? দেখে তো মনে হয় ভার্সিটিতে। কি ফাইনাল ইয়ারে নাকি? আমৃষা কাশতে কাশতে বলল, না না, ফার্স্ট ইয়ারে। 2 মাস বাদে ফাইনাল এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ারে উঠব। মান্নাত পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এমা তুমি তো পিচ্ছি। ভালোই হলো, কথা না শুনলে 2 গালে 2টো অনায়াসে দেওয়া যাবে। আমৃষা পানির গ্লাস হাতে নিয়ে গোল গোল চোখ করে চেয়ে রইল। মান্নাতের কথা শুনে তারও কাশি থেমে গেছে। থমথমে গলায় বলল, আপনি কিসে পড়েন? আমি? আমার যখন পড়াশোনা শেষ হয়েছে তখন তো মনে হয় তুমি মাধ্যমিকও দিতে পারোনি। আমৃষা খাবার বলে হা করে মান্নাতের দিকে চেয়ে রইল। লোকটা কি বলল? লোকটা তার এত বড় নাকি? তার মাথা বন বন করছে। আর কিছু ভাবতে পারছে না সে। তার আগে ধারণা করা উচিত ছিল ভাইয়ের ফ্রেন্ড তিনি। বয়স তো একটু বেশি হবেই, কিন্তু আমৃষার চিন্তাভাবনা তখনও এসব ছুঁতে পারেনি। প্রিয়তার এক বান্ধবীর বার্থডে।
তাকে যেতেই হবে এমনভাবে বলে দিয়েছে সে। শুধু তাকে না, তার বরসহ ইনভাইটেশন দিয়েছে। সেদিন প্রান্তিক ওদের ট্রিট দিল যে সে ভদ্রতা বজায় রাখতে মেয়েটাও তাদের দাওয়াত করলো। প্রিয়তা যাওয়ার এত শখ ছিল না, ভেবেছিল তার বরমশাইও না করে দিবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বরমশাই তাকে যাওয়ার পারমিশন দিল। এমনকি বলল, তুমি সোজা গাড়িতে চলে যেও, আমি অফিস থেকে চলে যাব। প্রিয়তা হ্যাঁ না কিছু করেনি। চুপ থাকাতে সম্মতির লক্ষণ। বর যেতে সে গড় গোছাতে শুরু করে দিল। এখন সে প্রান্তিকের রুমে। এখানে থাকাটাই যেন পার্মানেন্ট হয়ে গেছে। মেয়েগুলো ওঘর থেকে প্রিয়তা জিনিসপত্র এনে এই ঘরে সাজিয়ে রাখছে। নিজেদের মধ্যে কানাঘুষা করছে, এদের ভাব বেশি দিন টেকবে না, আবারও ঝগড়া হবে, অভিমান হবে, তখন আলাদা করে চলে যাবে তারা। মেয়ে দুটো আফসোস করছে, এদের কাজ কেবল এই ঘর থেকে জিনিসপত্র নিয়ে ও ঘরে দিয়ে আসা। প্রিয়তা নিজের ঘরকে নিজের মতো সাজালো। বেলকুনিতে একটা দোলনা বসানোর বন্দোবস্ত করেছে। বিকেলে সে দোলনায় বসে চা খাবে আর বই পড়বে। একটা বুক সেলফও আনবে। বেলকুনি ভালো করে পরিষ্কার করে রাখলো। এদিকে ফুলের টব রাখবে সে। পুরো নিজের মন মতো সাজিয়ে রাখবে। নিজের পছন্দ মতো ঘরের চাদর থেকে পর্দা অবধি বদলে দিল সে। এমনকি নিয়ম করে বাগান থেকে ফুল এনে ঘরের ফুলদানিতে রাখছে। একটু বাদে বাদে তাতে সুবাস নিচ্ছে। নিজের সংসার বুঝাতে পেরে আনন্দে তার চোখের কোণে অশ্রু জমে গেল। জন্মদিনে প্রিয়তা এসেছে থ্রি পিস পরে। গোলাপি রঙের হালকা কারুকাজ করা থ্রি পিস পরা সে। অনেকেই চলে এসেছে এরই মধ্যে। যার জন্মদিন তার নাম হচ্ছে লামিয়া। লামিয়া তাকে দেখতে পেয়ে প্রান্তিকের কথা জিজ্ঞেস করলো। প্রিয়তম মুচকি হেসে বলল সে আসবে। সুমনা পাশেই ছিল। শুধু সুমনা না, যারা এসেছে সকলেই এখানে। সবাই প্রিয়তার বরের প্রশংসায় পঞ্চমুখ। লামিয়া তার থুতনিতে হাত রেখে বলল, কি ব্যাপার প্রিয়তা, দিন দিন মনে হচ্ছে সুন্দর হয়ে যাচ্ছিস। কারণ কি, বরের সোহাগে নাকি? সকলে উচ্চস্বরে হেসে উঠল। প্রিয়তার লজ্জায় লাল হয়ে গেল। মনে হচ্ছে তার কানের কাছে গরম দোয়া উঠছে। সুমনা আর চোখে এদিকে তাকাচ্ছে। তার সমস্যা কোথায় প্রিয়তা বুঝতে পারছে না। লক্ষ্য করছে একটু। সুমনা সবার সামনে বলল, পেলে মেয়েটার খোঁজ? কোন মেয়ে? যাকে তোমার বরের সাথে দেখেছিলাম তার কথা বলছিলাম। পাওনি? আজ আসছে নাকি? বুঝছি না। এমন একটা ক্যারেক্টারলেস ছেলেকে তুই জন্মদিনে দাওয়াত দিলি কীভাবে লামিয়া? প্রিয়তা স্তব্ধ, তার সাথে বাকি সকলেও। কেউ কেউ সুমনাকে চুপ করতে বলছে। সুমনা ইচ্ছে করেই যেন বাড়াবাড়ি করছে। প্রিয়তার চোখ ঘুরিয়ে নিল। তাকালো সুমনার প্রেমিক ঈশানের দিকে। হেসে বলল, শুনেছিলাম কিছুদিন আগে তোমরা ট্যুরে গিয়েছিলে, তাও দুজন। বিয়ের আগে প্রেমিকাকে নিয়ে এত ঘুরছ? পরিবার জানে তো তোমার? ঈশান হতবাক হয়ে রইল। সবাই বুঝলো প্রিয়তা রেগেছে। কেউ বাধা দিল না তাকে। সুমনা পুষে উঠল, তুমি কি বলতে চাইছো? ঈশানকে তুমি ক্যারেক্টারলেস বলছো নাকি? বিয়ের আগে তুমি আর তোমার প্রেমিক ঘুরতে গেলে রসলীলা, আর আমার বর গেলেই বুঝি ক্যারেক্টারলেস? ঈশান বাধা দিতে চাইল। প্রিয়তা তাকে থামিয়ে বলল, প্রথম দিনে তোমায় বলতে চেয়েছিলাম বলিনি। ভেবেছিলাম তুমি বুঝদার, কিন্তু তুমি তো দেখছি ভারী অবুঝ মেয়ে। আমার বরের কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল এই নিয়ে তো তোমার খুব বেশি আগ্রহ দেখছি। কারণ কি? তোমার আর ঈশানের মাঝে কি কিছু হচ্ছে না? প্রেম করছো, বিয়ে তো করনি। গ্যারান্টি কি ঈশান আর তোমার বিয়েই হবে? বলো আমাকে, কোন সাহসে আমার বরকে নিয়ে আলোচনার সাহস করো তুমি? হু আর ইউ? আর বরকে জাজ করার তুমি কে? এবার দু একজন মুখ খুলল। তারা প্রিয়তার হয়ে কথা বলল। সুমনার ভারী অন্যায় হয়েছে। এখনকার যুগে অনেকেই প্রেম করছে, কিন্তু কজন তার প্রেমিকাকে বিয়ে করতে পেরেছে আদৌ? সে নিজেও তো সেই দলের। লামিয়া প্রিয়তাকে শান্ত হতে বলল। প্রিয়তা হাঁপাচ্ছে, এমনভাবে তাকাচ্ছে যেন সুমনাকে আস্ত গিলে ফেলবে সে। ঈশান সুমনার হয়ে মাপ চাইল, তবুও প্রিয়তার মন টেকল না আর। প্রিয়তা সোজা সেখান থেকে বের হতে যাচ্ছিল, তখনই প্রান্তিক চৌধুরী ঢুকলো রেস্টুরেন্টে। প্রিয়তা তার কাছে আসতে দেখে সে স্মিত হাসল, কিন্তু প্রিয়তার মুখে আদা জমতে দেখে চোখের সানগ্লাস খুলে ফেলল সে। কিছু জিজ্ঞেস করার আগে প্রিয়তা তার হাত ধরে টেনে বেরিয়ে গেল। প্রান্তিক আদৌ বুঝতে পারল না কি হয়েছে। প্রান্তিক গাড়ি চালাচ্ছে। তার পাশের সিটে বসা প্রিয়তা একদম থম মেরে বসে আছে, কোনো কথা বলছে না সে। প্রান্তিক নিচ থেকে আগ বাড়িয়ে বলল, কিছু হয়েছে? না, বাসায় চলুন। বাসায় তো যাচ্ছি, তুমি বলো। ওভাবে কেন চলে এলে? কিছু বলছো না কেন? প্রিয়তা জবাব দিল না। কি বলবে? তারা তার বরের চরিত্র নিয়ে কথা বলছে। ভালো শোনা এসব। প্রান্তিক একা মনেই বকে যাচ্ছে। এত রাতে ফিরে যাচ্ছে, খাওয়া দাওয়া তো কিছুই হলো না। তোমার খিদে পেয়েছে? জবাব না পেয়ে আবার শুরু করলো, খিদেই মনে হয় তোমার মাথা গরম। সামনে রেস্টুরেন্টে থামবো, খাবে কিছু? প্রিয়তা নির্সব। সে আবারও বলল, কি হলো, খিদে পাইনি? এই আপনি চুপ থাকবেন?
আর একটা কথা বললে আপনাকে আস্তে উগলে খাবো আমি। প্রান্তিক তার দিকে ফিরে একগাল হেসে বলল, আমি রাজি। তোমার পেট ভরবে তো? পেট না ভরলেও মন ভরবে, ট্রাস্ট মি, বলে চোখ মারল। এখনও হাসছে লোকটা। প্রিয়তা বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এখন বোধহয় নিভে যাচ্ছে। প্রান্তিক আবারও বলল, সামনের রেস্টুরেন্ট আমার পছন্দের। থামি বলো, আমার বউ না খেয়ে একদম শুকিয়ে গেছে। এভাবে থাকলে কি আমার সাথে রাগ করতে পারবে বলো? প্রিয়তা মুখ ঘুরিয়ে নিল, জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখছে। এই লোকটা এমন কেন? তার একটু কথায় সে কেন গলে যায়? ধীরে ধীরে তিনি যেন তার দুর্বলতা হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তো তাকে ছাড়া বাঁচা মুশকিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রিয়তে তুমি পান, লিখেছেন মিমি মুস্কান। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।